আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জয় বড়ুয়া ভাই। ওনার বাড়ি চট্টগ্রামের রাউজানে। আমাদের পাহাড় রিলেটেড ঘটনা যতগুলো প্রচারিত হয়েছে তার প্রায় 98% ঘটনা আমরা জয় বড়ুয়া ভাইয়ের কাছ থেকে পেয়েছি। পাহাড়ে ওনার আত্মীয় স্বজন রয়েছে। চট্টগ্রামে যেহেতু বেড়ে ওঠা, বড় হওয়া, শৈশব, কৈশোর, যৌবনের সময়গুলো পাহাড়ের সাথে মিলেমিশেই উনি কাটিয়েছেন। ওনার পাহাড়ি যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের কাছ থেকেও ঘটনা উনি সংগ্রহ করেন। পাহাড়ি জনজীবন, সেখানকার সংস্কৃতির সাথে আমাদের সমতলের জনজীবন এবং সংস্কৃতির যথেষ্ট পার্থক্য রয়েছে। তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের বিভিন্ন বিষয়গুলোর সাথে আমাদের কিন্তু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। এই কারণে তাদের ঘটনাগুলো অন্যরকম হয়ে থাকে। আজকে যে ঘটনাটি শেয়ার করব এটা পাহাড়ি ঘটনা না হলেও এটা চট্টগ্রামের ঘটনা। বিষাম্মা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি শব্দ, যার শুদ্ধ রূপ হবে বিশাখার মা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথার টানে উচ্চারণটা বিষাম্মা হয়ে যায়। চট্টগ্রামে বসবাস না করা অনেকের জন্য এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা একটু জটিলই বটে। জয় বড়ুয়া ভাই যখন ছোট ছিলেন তখন ওনাদের বাড়ি থেকে একটু দূরে একটা টিনের ঘর দেখতে পেতেন। শুনতেন যে ওই ঘরটা নাকি এই বিষাম্মার ঘর, অনেক পুরনো জং ধরা টিনের ঘর। তবে মাসে দু একবার করে ওনার বড় ছেলে তরুণ বড়ুয়া উনি গ্রামে আসতেন, গ্রামের বিভিন্ন শাক লতাপাতা নিয়ে যেতেন শহরে। তখন থেকেই শুনতেন যে অনেক বছর আগেই নাকি ওনারা শহরে চলে গেছেন। বিশেষ করে তাদের মা এই বিষাম্মার মৃত্যুর পরে পিতৃভূমি মোটামুটি ওনারা ছেড়েই দিয়েছেন। যখনই আসতেন তখনই নাকি ওই ঘরটা খুলে একটু ঝাড়ু দিয়ে একটা মোমবাতি আর একটা ধূপকাঠি জ্বালিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিজের মতো করে কিছু শাকসবজি কুড়িয়ে নিয়ে চলে যেতেন। শাকসবজি কুড়িয়ে নিতেন খাবার জন্য আর কি। আর নেহাত যে কয়েকজনের সাথে পরিচয় ছিল তাদের সাথে যদি পথিমধ্যে দেখা হতো তখন তাদের সাথে কুশলাদি বিনিময় করতেন। জাস্ট এতটুকুই। খরস্রোতা হালদার করাল গ্রাসে বিলীন হয়েছে জয় বড়ুয়া ভাইদের পৈতৃক ভিটা, অনেকেরই পৈতৃক ভিটা, তারপর বসতবাড়ি, ফসলি জমি, পুকুর, আসলে সবকিছুই চলে গেছে এই হালদা নদীর করাল গ্রাসে। পৈতৃক ভিটা হারানোর যে বেদনা কেমন হতে পারে যারা হারিয়েছে তারাই বুঝতে পেরেছে। আর এই যে করাল গ্রাসে এত কিছু হারিয়ে যাওয়া, এতে বাদ যায়নি এই বিষাম্মার ঘরও। ঘটনা সংগ্রহের নেশায় ঘাটতে ঘাটতে আর মানুষের কাছে ভৌতিক ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করতে করতে জয় বড়ুয়া ভাই খুঁজে পেলেন ওনাদের গ্রামেরই একটি অদ্ভুত ঘটনা। ঘটনা শুরু করতে হলে একটি দেশ সম্পর্কে বলতেই হয়, যেহেতু এই ঘটনার সাথে ওই দেশের একটা সম্পর্ক রয়েছে। তা হচ্ছে আজকের মিয়ানমার। আজকের কেন বলছি? কারণ এই যে মিয়ানমার, এই নামটা কিন্তু হয়েছে 1989 সালে। 1989 সালে তৎকালীন জান্তা সরকার বার্মা নাম থেকে মিয়ানমার নামকরণ করে। অর্থাৎ এই মিয়ানমারের পূর্ব নাম ছিল বার্মা। বার্মাকে বলা হয় ব্রহ্মদেশ, সোনালী প্যাগোডার দেশ। বার্মা কিন্তু একটা সময় এই ভারতীয় উপমহাদেশের অংশ থাকলেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী 1937 সালের 1 এপ্রিল ব্রিটিশ সরকার এই বার্মাকে ভারতীয় উপমহাদেশ থেকে আলাদা করে একটা আলাদা উপনিবেশ হিসেবে ঘোষণা দেয়। 1948 সালের 4 জানুয়ারি বা 4 জানুয়ারি এই বার্মা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। তারপর থেকেই দীর্ঘ এক গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ থামতেও কিন্তু বেশ সময় লেগেছিল। আর বার্মা অনেক সময় ধরেই অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
1989 সালের পর থেকে আমরা এটাকে মিয়ানমারই বলছি। আমরা এখনো বিভিন্ন কথায় বার্মা শব্দটা উল্লেখ করি, বার্মিজ স্যান্ডেল, বার্মিজ আচার, তারপর বার্মিজ চকলেট। বিশেষ করে আমরা যখন কক্সবাজার বা ওইদিকে বেড়াতে যাই তখন আমরা এইগুলো কিনি। এমনকি ঢাকা শহরে কিন্তু বার্মিজ স্যান্ডেলগুলো রয়েছে। তো যাই হোক, আজকের ঘটনার মধ্যে এই বার্মা শব্দটা মাঝে মাঝেই আসবে, এই জন্যই কিছু কথা বলে নিলাম। এই বার্মার লোকদেরকে কিন্তু বর্মী বলা হতো। ওনাদের গ্রামে, অর্থাৎ এই যে জয় বড়ুয়া ভাইদের গ্রামে তৎকালীন ধর্নাঢ্য কয়েকজন ব্যক্তির মধ্যে এই বিষাম্মার স্বামীও একজন ছিলেন। ওনারা বিভিন্ন দেশে গিয়ে বাণিজ্য করতেন। সেই সুবাদে বার্মায় আসা যাওয়া ছিল তাদের। সেখানে থেকেই বিয়ে করে আনেন একজন বর্মী মেয়েকে, যিনি এই বিষাম্মা। মূলত তার আসল নাম কি এই বিষয়টা জানা না গেলেও ওনার বড় মেয়ের নাম ছিল বিশাখা। এই কারণে বিশাখার মা বলতে বলতে বিষাম্মা হয়ে গেছে। যেহেতু ওটা চট্টগ্রাম আঞ্চলিক শব্দ, ওইভাবে বিষাম্মা হয়ে গেছে আর কি। আর এইভাবেই তার আসল নামটাও হারিয়ে গেছে। এই যে বিশাখা, ওনারা এক বোন দুই ভাই। বিশাখার ভাইদের নাম ছিল তরুণ ও তপন বড়ুয়া। ধর্ম যদি আমরা চিন্তা করি, ধর্মীয় দিক থেকে বার্মার নাগরিকটা কিন্তু অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। সেই হিসাবে বিষাম্মাও ছিলেন ধর্মের দিক থেকে বৌদ্ধ। জয় বড়ুয়া ভাইদের গ্রামে দুইজন বর্মী মহিলা ছিলেন। একজন হচ্ছেন পটু রানী বড়ুয়া, যিনি এই জয় বড়ুয়া ভাইয়ের ছোট বোনের দাদি শাশুড়ি। সুতরাং বুঝতেই পারছেন যে কথা প্রসঙ্গে আপনাদেরকে এই বিষয়গুলো একটু পরিচয় করিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। এই বিষাম্মা জয় বড়ুয়া ভাইদের জন্মের অনেক আগেই উনি মারা গেছেন। সালটা সম্ভবত 1975 থেকে 80 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে। আর এই যে পটু রানী বড়ুয়া, উনি মারা গেছেন 2015 সালে। বিষাম্মা আর তার স্বামীর বিয়ের ঘটনাটা অনেকটা সিনেমার ঘটনার মতো, কিন্তু এর মধ্যে রহস্য রয়েছে। বিষাম্মার স্বামীর পুরো নামটা আসলে জোগাড় করতে পারেন নাই জয় বড়ুয়া ভাই, তবে তার ডাক নাম ছিল সমীর। তার যে পুরো নাম কি ছিল জানা যায় না, সমীর বড়ুয়া এটা তার একটা ডাক নাম ছিল। এটা ছদ্মনাম না, আসল নামই। তো সমীর বাবু বংশ পরম্পরায় ব্যবসায়ী ছিলেন। তার বাবা, তার দাদা, তো এইভাবেই কিন্তু ওই ব্যবসায়িক পরিবারেই বড় হয়েছেন সমীর বড়ুয়া। বাংলাদেশ তো বটেই, ভারত, পাকিস্তান এবং বার্মায়ও ব্যবসার সুবাদে ওনার আসা যাওয়া ছিল। একবার ব্যবসায়িক কাজে বার্মায় যান তিনি। ওখানকার একদল উচ্ছৃঙ্খল লোক তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। ওই সময় নাকি ওই এলাকায় ছায়া ডাকাত নামে এক ডাকাত ছিল। তার যেই ডাকাত দল, এই ডাকাত দলের চেলাদেরকে নিয়ে বিভিন্ন মানুষদের উপর আক্রমণ করত, ডাকাতি করত। বাংলাদেশের সীমান্ত সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তো টাকা পয়সা নিয়েই তারা ক্ষান্ত হয়নি, ভিনদেশী সওদাগর বলে সমীর বাবুকে যথেষ্ট জখমও করে। প্রচুর রক্তক্ষরণ আর যন্ত্রণায় অজ্ঞান হয়ে ওই ডাকাতির স্থানেই পড়ে থাকেন সমীর বাবু। পরদিন সকাল স্থানীয় লোকজনের মধ্যে যখন বিষয়টা জানাজানি হয়, তারা প্রথমে তৎকালীন যেই থানা ছিল ওইখানে তাদের সাথে যোগাযোগ করে, কিন্তু যোগাযোগের মাধ্যমটা একটু জটিল হয়ে গিয়েছিল। 2-3 দিন পার হয়ে গেলেও থানা থেকে কেউ আসেনি। এখন লোকটা অসুস্থ, আহত, চিকিৎসা তো করতে হবে। স্থানীয় এক শৈল্য চিকিৎসক নিজেই যতদূর সম্ভব সমীর বাবুকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলেন। পরবর্তীতে সমীর বাবু আগেও যেসব ব্যবসায়ীর কাছে ওইদিকে এসেছিলেন তাদের পরিচয় দেন। তৎকালীন ওই ব্যবসায়ীরা যথেষ্ট নামডাক সম্পন্ন থাকায় সবাই তাদেরকে চিনতে পারেন এবং তাদেরকে খবর দেন। বাংলাদেশের একজন ব্যবসায়ী ডাকাত দলের খপ্পরে পড়ে আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজন এই সংবাদ শুনে চলেও আসেন। সবাই মিলে সিদ্ধান্ত নেন সমীরবাবু সুস্থ না হওয়া অবধি তাদের কাছেই সমীরবাবু থাকবেন। তো এভাবেই এই বর্তমান মিয়ানমার, এখানেই তার বসবাস শুরু হয়। পুরোদস্তুর চিকিৎসা সেবাও শুরু হয়।
এই বিষাম্মা ছিলেন সমীর বাবু যেই বাড়িতে থাকতেন চিকিৎসার জন্য, সেই বাড়িরই প্রতিবেশী। সমীর বাবু ওখানে থাকতেই পরিচয় হয় বিষাম্মার সাথে। একটা সময় এই পরিচয় ভালোবাসায় রূপ নেয়, কিন্তু বিপত্তি বাধে ওখানকার সমাজ ব্যবস্থার। ওই সমাজের রীতি অনুযায়ী কোনো মেয়েকে নাকি বেশি দূরে বিয়ে দেবার রীতি নাই। অপরিচিত কোনো গ্রামেও তারা বিয়ে নিজেরাও করে না, বিয়ে দেয়ও না। অর্থাৎ ছেলেরাও সেখানে যায় না বিয়ে করতে, মেয়েদেরকেও বিয়ে দেওয়া হয় না। মানে এমন একটা অবস্থা, অপরিচিত দূরে, সেখানে এরকম বিয়ে শাদী আসলে হয় না। ধর্মীয়ভাবে কোনো সমস্যা ছিল না, কারণ সমীর বাবু নিজেও বৌদ্ধ ছিলেন, আর বিষাম্মা নিজেও বৌদ্ধ ছিলেন। সেই হিসাবে ধর্মীয়ভাবে তাদের মধ্যে কোনো সমস্যা না থাকলেও সমস্যাটা বাড়ছে হচ্ছে দূরত্বের কারণে। এই একটা সমস্যা। তারপর আবার দেখা যাচ্ছে যে ইনি তো ভিনদেশী, শুধু যে আলাদা গ্রামের তা তো না, দেশও আলাদা। আর তার মা বাবা ভাই বোন কাউকেই তো ওনারা চেনেন না আসলে। কি কারণে বিয়ে দেবেন এখন? মেয়ের শ্বশুর বাড়ি কোথায় হবে, আত্মীয় স্বজন কিভাবে যাবে, মানে একটা জটিল অবস্থা তো। আর এতদিন ধরে উনি আছেন, প্রায় মাস 3 আর কি আছেন এখানে। এখন অনেকেই বলা বলে শুরু করেছে যে আসলে আগেই সুস্থ হয়ে গেছিল, এখন এই ধান্দাবাজি করার জন্য এখানে আছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাকে দেশে পাঠিয়ে দেয়া হবে। কিন্তু এখানে আর একটা সমস্যার সৃষ্টি হয়। তৎকালীন বার্মার প্রশাসন, যেহেতু একটা ডাকাতির ব্যাপার ঘটেছিল, সমীর বাবু আহত হয়েছিলেন, ওখানে একটা পুলিশ কেসও হয়েছিল। এখন এই কেস সলভও হয় নাই তখনও। এই অবস্থায় উনি চলে গেলে পুলিশরা একটু সমস্যায় পড়ে যাবেন। এই কারণে পুলিশরাও তাকে থাকতে বলছিলেন যে আমরা এটা একটু ক্লোজ করে নেই, তারপরে আপনি যান। আর এদিকে গ্রাম থেকে বলা হচ্ছে যে আপনি চলে যান, আপনাকে এখানে রাখা যাবে না। কি একটা অসুবিধা, এদিকে পুলিশ তাকে যেতে দেবে না, আবার গ্রামের লোকজন তাকে চলে যেতে বলছে। একটা পর্যায়ে পুলিশ বিষয়টা বিবেচনা করে এই সমীর বাবুকে পুলিশি হেফাজতেই নিয়ে নেন, যেহেতু তাকে একটা সমস্যার কারণে গ্রামবাসী চলে যেতে বলছে, এখন লোকটা যাবে কোথায়? এই কারণে পুলিশি হেফাজতে তাকে নেওয়া হয়। ওইদিকে আবার আর একটা ঝামেলা শুরু হয়ে গেল। এই যে বিষাম্মা, এই বিষাম্মা সমীর বাবুকে ছাড়া কাউকে বিয়ে শাদী করবেন এরকম একটা জেদ ধরে বসে আছেন। অনেকবার অনেকভাবে চেষ্টা করে কোনো লাভ হলো না। অবশেষে বিষাম্মার পরিবার, তার আত্মীয় স্বজন, এলাকাবাসী সিদ্ধান্ত নিলেন এই বিষাম্মাকে সমীর বাবুর সাথেই বিয়ে করিয়ে দিয়ে এই দেশেই রেখে দেবেন। অর্থাৎ সমীর বাবু আর বাংলাদেশে ফিরতে পারবেন না। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিয়ে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। বিয়ের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ওই সমাজের সমাজপতিকে। ঝামেলা বা অলৌকিকতা শুরু হয় এখান থেকেই। প্রথমত, তিনি অজ্ঞাত কোনো একটা কারণে এই বিয়েতে রাজি হচ্ছিলেন না। মানে বিয়ে যে পড়াবেন তাতেও রাজি হচ্ছিলেন না। উনি আবার তান্ত্রিক পণ্ডিতও ছিলেন বটে। আর উনি কোনো একটা বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। উনি বিয়ে পড়াতে চাচ্ছিলেন না। উনি বলছেন যে এই বিয়েটা না হলে হয় না। মানে একদম যে বাধা দিচ্ছিলেন বিষয়টা এরকম না, তবে উনি মানে দ্বিমত পোষণ করতেছিলেন যে বিয়েটা হলে মনে হয় ভালো হবে না মেয়েটার জন্য। সবাই অনুরোধ করছে, বিষাম্মার মা বাবাও অনুরোধ করলো, তার আত্মীয় স্বজনরা অনুরোধ করলো। একটা পর্যায়ে ওই সমাজপতি বললেন যে আমি বিষাম্মার সাথে কথা বলবো। মানে আসলে ওই সময় তো তার নাম বিষাম্মা হয় নাই, আমরা ঘটনার সুবিধার্থে বলছি আর কি। বিশাখার জন্মের পরে তার নাম হয়েছে বিষাম্মা। তো যাই হোক, ওই সমাজপতি বললেন যে আমি বিষাম্মার সাথে কথা বলবো। তো বিষাম্মা আসলো, জিজ্ঞেস করলো তুমি কি এই বিয়েতে রাজি? তুমি কি জেনে বুঝে রাজি হচ্ছ? বুঝো, কিন্তু তুমি যদি এই বিয়েতে রাজি হও, এই সমীর বাবু কিন্তু একটা সময় সে তোমাকে নিয়ে দেশান্তরী হবে। অর্থাৎ তুমি আর এখানে থাকতে পারবা না, তুমি তার দেশে চলে যাবা। মানুষজন যে বলতেছে যে সমীর বাবুকে এখানে রেখে দিবা, এটা কিন্তু আসলে হবে না। তুমি কি বুঝতেছো? আরো একটা ব্যাপার আছে, আরো কিছু সমস্যা কিন্তু হতে পারে। এই সমীর বাবু তোমাকে ছেড়ে চলে যাবেই, আজ না হয় কাল সে যাবেই।
আর গেলে সে আর আসতে চাইবে না। তুমি কি বুঝতেছো বিষয়টা? তখন বিষাম্মা বলেন যে আমি এত কিছু বুঝতে চাই না, ভাগ্যে যা থাকবে তাই তো হবে। এখানে থাকার পরও কি মানুষের উপর কোনো বিপদ আসতে পারে না? আসতে পারি, বিপদ যেখানে থাকবে সেখানেই আসবে। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। আমি এই বিয়েতে সম্পূর্ণরূপে রাজি, আপনি অনুগ্রহ করে বিয়ে পড়ানোর ব্যবস্থা করেন। এরপর গিয়ে ওই তান্ত্রিক সমাজপতি রাজি হয়ে যান, বিয়ে হয়ে গেল বৌদ্ধ রীতি অনুযায়ী। তো বিয়েতে নতুন বর কনেকে উপহার দেবার রীতি তো তখন থেকে আজও চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জন বিভিন্নভাবে উপহার দেন সমীরবাবু আর বিষাম্মাকে। ওই সমাজপতিও বিষাম্মা এবং সমীরবাবুকে উপহার দেন, কিন্তু সেই উপহারটা ছিল কোনো দৃশ্যমান কোনো কিছু না। তিনি বিষাম্মা আর সমীরবাবুকে বলে দেন, সমীরবাবু হাজার চেষ্টা করলেও বিষাম্মাকে ছেড়ে আর যেতে পারবেন না। সমীরবাবুর যে কোনো বিপদ আপদের আভাস বিষাম্মা আগে থেকেই পেয়ে যাবেন। তিনি এমন এক পদ্ধতিতে নাকি বিয়েটা পড়িয়েছেন যেখানে মৃত্যু ব্যতীত একে অপরকে ছেড়ে যেতে পারবেন না। এটাই ছিল তার উপহার। শুরু হয় তাদের দাম্পত্য জীবনের। 3-4 মাস পরে সমীরবাবুর বাড়ি থেকে কোনো একটা লোক আসে খুঁজতে খুঁজতে, কারণ বিয়ের 3-4 মাস হয়ে গেছে, তার আগেও তো 3-4 মাস হয়ে গেছে যে উনি অসুস্থ ছিলেন। তো এই যে সময়টা সমীরবাবু নাই, কোথায় গেলেন, তার বাড়ির লোকজন তো খোঁজাখুঁজি শুরু করছে। খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজি করার পর এরপর সমীরবাবুর সন্ধান পায়। তো সমীরবাবুকে বলেন যে তুমি একটু বাড়ি থেকে বেরিয়ে আসো, এতদিন হলো আসছো, কোনো খোঁজ খবর নাই, একটা চিঠি লিখেও তো জানাতে পারতা, লোক মারফত জানাতে পারতা, তাও তো করো নাই। হঠাৎ করে বাড়ির লোকজনের কথা শুনে সমীরবাবুর মন টানচান করে ওঠে। তখন বিষাম্মাকে বলেন যে আমি একটু বাড়ি থেকে বেরিয়ে আসি, আমি আবার চলে আসব। তো বিষাম্মার অনুমতি নিয়ে উনি আসেন বাংলাদেশে। এদিকে বাংলাদেশে আসার পর বিভিন্ন ধরনের পারিবারিক জটিলতা শুরু হয়। 1-2 মাস অতিবাহিত হলেও সমীরবাবু আর বিষাম্মার কাছে ফেরত আসে না। এদিকে বিষাম্মা অন্তঃসত্ত্বা হয়েছেন। ওই সময় কিন্তু একটা বিষয় মাথায় আসে, ওই যে যিনি সমাজপতি তান্ত্রিক যিনি বিয়ে পড়েছেন উনি কিন্তু বলেছিলেন যে এই লোক কিন্তু বিষাম্মাকে ছেড়ে চলে যাবে। এরপর অবশ্য তিনি যেই একটা দোয়া করে দিয়েছেন, আশীর্বাদ করে দিয়েছেন উপহার হিসাবে, সেটা তো বলেছিলেনই। তো এখন এই যে ছেলেটা চলে গেছে, 1-2 মাস হয়ে গেল, আসে না, এখন এই মেয়েটার কি হবে, এই মেয়েটার ভবিষ্যৎ কি? যাই হোক, একটা পর্যায়ে ওই সমাজপতিকে বলা হয়। সমাজপতি এটা শোনার পর প্রথমে বিষাম্মাকে বেশ তিরস্কার করেন, কিন্তু বিষাম্মাকে এটাও বলেন যে তোমার চিন্তার কিছু নাই, তুমি দেখবা যে তোমার স্বামী কিভাবে এখানে চলে আসে। সত্যি সপ্তাহখানেকের মধ্যে সমীরবাবু চলে আসেন এখানে। এখানে আসার সাথে সাথে সমীরবাবু একটা অদ্ভুত ঘটনা জানান। উনি বলেন যে এই কিছুদিন আগে এক সন্ধ্যায় অপরিচিত এক লোক হঠাৎ করে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সমীরবাবুকে বাড়ি থেকে বের হতে অনুরোধ করেন। সমীরবাবু বের হলে দেখতে পান সাদা লুঙ্গি আর সাদা শার্ট পরিহিত একটা লোক, মধ্যবয়স্ক একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। বেশভূষা স্বাভাবিক, ক্লিন শেভড ছিল। তো সমীরবাবু তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কে? ওই লোকটা উত্তর দেয় যে আমি বার্মা থেকে আসছি আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমার সাথে চলুন। এদিকে সমীরবাবুর বাড়ির অন্য লোকজনও ততক্ষণে বাড়ির বাইরে বেরিয়ে আসছে। তারা দেখে যে সমীরবাবু বাড়ির উঠোনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। উঠোনে সমীরবাবু একা দাঁড়ানো। সমীরবাবুর মা তাকে ডাক দেন, জিজ্ঞেস করেন যে কে এসেছে রে? আসলে ওই লোকটা যে ডাক দিয়েছে এটা বাড়ির লোকজন শুনেছেন, কিন্তু ওই লোকটার সাথে যে সমীরবাবু কথা বলছেন এটা কেউ দেখছে না। সমীরবাবু বলছেন যে একটা লোক আসছে বার্মা থেকে, আমাকে নিয়ে যেতে আসছে। সমীরবাবুর পরিবারের লোকজন তো ওই লোকটা কেউ দেখতে পাচ্ছে না। তো তারা জিজ্ঞেস করে কে আসছে, কাউকে তো দেখি না। সমীরবাবু পুনরায় আবার যখন তার দিকে তাকিয়ে দেখে যে ওই লোকটা নাই, কিছুটা অবাক হয়, চারদিকে খোঁজাখুঁজি করেন। এরপর সমীরবাবু আবার ঘরে চলে আসেন। ওই রাতেই, সময়টা আসলে সমীরবাবু ঠিক বলতে পারেন না,
ওই একই রকম ভাবে এই একই সুরে সমীর বাবুকে ডাকতে থাকেন ওই লোকটা। এবার আর ঘরের বাইরে না, সরাসরি ঘরের ভিতরে ঢুকে সমীর বাবুর বিছানার পাশে দাঁড়িয়েই ওই লোকটা ডাকছিলেন সমীর বাবুকে। আচমকাই ঘুম থেকে উঠে রীতিমতো ধমকের সুরে সমীর বাবু ওই লোকটাকে গালিগালাজ করতে থাকে, এই বেটা কে রে তুই, কিভাবে ঘরে ঢুকছিস? লোকটা কোনো কথা না বলে বলতে থাকে, আমি বার্মা থেকে এসেছি আপনাকে সাথে করে নিয়ে যেতে, আপনি আমার সাথে চলুন। সমীর বাবুর চেঁচামেচি শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে যে আসলে ঘটনাটা কি, তো তারা এসে দেখে কেউই নাই। এদিকে সমীর বাবু ওই লোকটার সাথে ঝগড়াঝাটি করেই চলছেন, গালিগালাজ করেই চলছে, এই বেটা এত রাতের বেলা ঘরে ঢুকে পড়ছিস, চোর টোর নাকি, এরকম মানে বলে যাচ্ছে আর কি। লোকজন সমীর বাবুর এহেন আচরণে তো বেশ চিন্তিত হয়ে পড়েন। তারা ভাবছিলেন যে সমীর বাবু মনে হয় মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। পরদিন সকালে তারা সমীর বাবুকে তান্ত্রিক বা ওঝার কাছে যাওয়ার পরামর্শ দিলে তিনি তো মোটেও রাজি হন না, তিনি বারবার নিজেকে সুস্থ বলেই দাবি করছেন। ওই দিন সন্ধ্যা থেকে আবার ওই লোকটাকে দেখতে পায় সমীর বাবু, একই কথা বারবার বলে চলছে লোকটা, কখনো বাড়ির উঠোনে, কখনো বাড়ির ভেতরে, পর্দার পাশে, কখনো বিছানার কাছে। অদ্ভুত এক সমস্যায় জড়িয়ে পড়েন সমীর বাবু। পরে তিনি একটা সময় লোকটাকে জবাব দেন, ঠিক আছে তুমি চলে যাও, আমি আসবো কয়েকদিন পরেই। কিন্তু লোকটা বলে, তা তো হবে না, আমার সাথেই যেতে হবে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে সমীর বাবু সিদ্ধান্ত নেন যে তিনি আবার যাবেন। তিনি এমনিতেই যেতেন বা হয়তো বা আরো কিছু কাজ গুছিয়ে নিয়ে যেতেন, কারণ দীর্ঘ সময় তো উনি ব্যবসা থেকে দূরে ছিলেন, প্রায় 7-8 মাস দূরে ছিলেন। এদিকে তো ব্যবসার অবস্থা খারাপ হয়ে গেছে, উনি উপস্থিত নাই। উনি হয়তো বা উনি চিন্তা করেছিলেন যে এখানে ব্যবসাটা একটু গুছিয়ে আবার যাবেন ওখানে, এরকম একটা চিন্তা করেছিলেন। যেহেতু এইরকম একটা সমস্যা শুরু হয়ে গেছে, এখন আর কি করা, ওনাকে তো যেতেই হবে। এরপরই মূলত উনি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেন। আশ্চর্যের বিষয় হচ্ছে ওই লোকটা মিয়ানমার আসা পর্যন্ত পুরো রাস্তায় বিভিন্নভাবে সমীর বাবুকে দেখা দিয়ে গেছেন, কখনো ভিড়ের মধ্যে তো কখনো এক পাশে দাঁড়িয়ে। কিন্তু মিয়ানমার এসে পৌঁছানোর পর, অর্থাৎ এই যে বিশাম্মাদের বাড়িতে এসে পৌঁছানোর পর ওই লোকটাকে আর দেখা যায় নাই। এই বিষয়টা নিয়ে তিনি এতটাই বিরক্ত ছিলেন যে এসে সর্বপ্রথম ওই মানুষটার কথা সবাইকে বলেন। তারপর বিশাম্মা তো অনেক মান অভিমান করে আছে, এতদিন দেরি হলো কেন, একটা চিঠি লিখেও জানানো হলো না কেন। তো যাই হোক, এদিকে সমীর বাবুর মূল ব্যবসা বাণিজ্য তো বাংলাদেশে, ওনার ব্যবসা বাণিজ্য, তারপর ওনার সহায় সম্পত্তি, এই বিষয়গুলো তো আসলে দেখভাল করারও ব্যাপার রয়েছে, তা না হলে তো এগুলো হাতছাড়া হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় চিন্তা করতে করতে সমীর বাবুর মন আর ওখানে টিকছে না। এদিকে বিশাম্মাকে বাংলাদেশে নিয়ে আসার কথাও বলতে পারছিলেন না। সমীর বাবু মানসিকভাবে সবসময় বিমর্ষ থাকতেন, কারণ এইখানে ওনাকে শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে। উনি একজন পরিশ্রমী মানুষ, ব্যবসায়ী মানুষ, ঘর জামাই হয়ে সারা জীবন পার করে দেবেন, বিষয়টা আসলে ওনার ব্যক্তিত্বের সাথে যাচ্ছিল না। তারপরেও উনি কিছু বলতেও পারছিলেন না। স্বামীর এই মন মানসিকতা দেখে একটা পর্যায়ে বিশাম্মা নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি সমীর বাবুর সাথে বাংলাদেশে চলে আসবেন। আবারও একবার সেই সমাজপতির কথা সত্য হলো। অনেক মনোমালিন্য, বিরোধ সত্ত্বেও বিশাম্মা জোর করেই পরিবারের অমতেই বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেন। যেভাবে পরিবারের অমতে সমীরবাবুকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, একই রকম ভাবে পরিবারের অমতেই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। সমাজপতির কাছে যান বিশাম্মা যে আমি তো চলে যেতে চাই। সমাজপতি ভবিষ্যতের কথা ভেবে কিছু বিষয় নাকি বিশাম্মাকে উনি শিখিয়ে দিয়েছিলেন, সেই সাথে এক অদ্ভুত বিষয়ের সাথে বিশাম্মাকে যুক্ত করে দিয়েছিলেন। সমীর বাবুর যে কোনো বিষয় বিশাম্মা আগে থেকেই জানতে পারবেন। কোনো বিপদ, রোগ কিংবা কোনো এমন কোনো কাজ যেগুলো আসলে বিশাম্মা পছন্দ করবে না, বিশ্বস্ততা ভঙ্গ হবে, এমন বিষয় নাকি স্বপ্ন মারফত বা যে কোনো ভাবে তার মনের মধ্যে এই বিষয়টা আসতে থাকবে। আরো একটা অদ্ভুত আশীর্বাদ নাকি সেই সমাজপতি করেছিলেন। ভিনদেশী মহিলা হওয়ার কারণে বিশাম্মাকে কিন্তু বাংলাদেশের এই পরিবেশে মানিয়ে নিতে কষ্টই হবে, অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হবে। এলাকার বিভিন্ন নারীদের বিভিন্ন কটূক্তিও শুনতে হবে, সমালোচনা শুনতে হবে। এই কারণে বিশাম্মা নাকি যার দিকেই তীক্ষ্ণ নজর দেবে তার কোনো না কোনো ক্ষতি হবেই। শোনা যায় যে ওনার তীক্ষ্ণ নজরের কারণে মানুষ অন্তত একটা হোঁচট হলেও খেত, বিশেষ করে তাকে যারা কটু কথা বলতো। সমীর বাবু আর অন্তঃসত্ত্বা বিশাম্মা চলে আসেন বাংলাদেশে। শুরু হয় বাংলাদেশে তাদের নতুন জীবন।
বাংলাদেশি ভাষা না জানার কারণে প্রথম প্রথম বেশ কষ্ট হয়েছিল বিষাম্মার। পরে সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হয়। জন্ম হয় বিশাখার, আর তার নামেই পরিচিত হয়ে গেলেন বিষাম্মা নামে। ধীরে ধীরে প্রকাশ পায় বিষাম্মার তীক্ষ্ণ নজরের। একটা সময় বিষাম্মাকে সবাই সমীহ করতে বাধ্য হতো। ফুলে ফলে ভরা কোনো গাছের দিকে দীর্ঘশ্বাস ফেলে বিষাম্মা যদি বলতেন, ইস, এই গাছটা যদি আমার হতো, কিংবা কোনো পুকুরের দিকে তাকিয়ে যদি বলতেন, এই পুকুরের মাছ তো অনেক স্বাদ রে, কিংবা কোনো গর্ভবতী গাভীকে দেখে যদি বলতেন, কি সুন্দর এই গাভী, ব্যাস, তারপরে সব শেষ। সেই গাছ সকালে মরে যেত, সেই পুকুরে পানি থাকতো ঠিকই, কিন্তু ওই পুকুরে মাছ আর সহজে হতো না। আর ওই যে গাভী, ওই গাভীর বাচ্চা প্রসব করার যেই সক্ষমতা, এটা অনেকে হারিয়ে যেত, ওই গাভীর দুধও আর হতে চাইতো না। এই বিষয়গুলো আস্তে আস্তে যখন প্রকাশিত হলো, গ্রামে রীতিমতো একটা তোলপাড় পড়ে যায় এই বিষাম্মার নামে। একটা সময় এই প্রভাব সমীর বাবুর পরিবারের উপরে পড়তে থাকে। গ্রামের লোকজন ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে থাকে। সমাজে থেকেও তারা অদৃশ্যভাবে সমাজচ্যুত হয়ে পড়তে থাকে। বেশ কিছু বছর পর তরুণবাবু জন্ম নেন। তরুণবাবুর জন্মের কয়েক বছর পর বিষাম্মা সমীর বাবুকে নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। কেননা তিনি স্বপ্নযোগে জানতে পারেন সমীর বাবুর পরিবার খুব অল্প সময়ের মধ্যে চরম কষ্টে পড়তে যাচ্ছেন, আর বছরখানেকের মধ্যেই সমীর বাবুর মৃত্যু হতে পারে। এই কথাগুলো বিষাম্মা কিন্তু ওই পরিবারের অনেককেই বলেছিলেন, তবে কেউই এটার গুরুত্ব দেয় না। এর মধ্যে আরেকটি সন্তান জন্মগ্রহণ করে, 1 মেয়ে 2 ছেলে। হয় কি, ওই বর্ষা মৌসুমে বন্যায় সমীর বাবুর ঘর বাড়ি ভেঙে যায়, ব্যবসায়িক ক্ষতিও হয় চরমভাবে। মোটামুটি আর্থিকভাবে ওই পরিবার ভেঙে তো পড়েছেই, তার ঘর বাড়িও ভেঙে পড়েছে, এমন একটা অবস্থা। এদিকে পরোক্ষভাবে সমাজ থেকে আলাদা হয়ে যাবার কারণে কেউই তাদের সাহায্য করতে এগিয়ে আসে না। এসব নানাবিধ সমস্যার কারণে সমীর বাবু নিজেও অসুস্থ হয়ে যান। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সমীর বাবু মারা যাওয়ার 2 দিন আগে থেকেই বিষাম্মা তার মৃত্যুর প্রস্তুতি নিয়ে রেখেছিল। অথচ সমীর বাবু অসুস্থ থাকলেও মারা যাবার মতো অসুস্থ তিনি ছিলেন না। নিজের স্বামীর অগ্রিম মৃত্যুর প্রস্তুতি করতে দেখে সমীর বাবুর মা এবং পরিবারের অন্য সদস্যরা তাকে বেশ তিরস্কার করেন, যে কেমন মহিলা রে বাপু, স্বামী মৃত্যু শয্যায়ও না বলা চলে, অসুস্থ, অথচ তার মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিষাম্মার যেই অগ্রিম চেতনা ব্যাপারটা রয়েছে, এটার সাথে কিন্তু সমীর বাবু অভ্যস্ত ছিলেন। সমীর বাবু বুঝতে পারেন তার সময় হয়তো শেষ। দুর্ভাগ্যজনকভাবে সত্যি সমীর বাবু 2 দিন গত হয়ে 3য় দিন শুরু হবার সকালবেলা আর ঘুম থেকে ওঠেন না। ঘুমের মধ্যেই অজানা কোনো কারণে মারা যান সমীর বাবু। বিষাম্মার প্রতি ক্ষোভ আরো বেড়ে যায় সবার। কেউ কেউ অভিযোগ করেছিল বিষাম্মা নিজেই তার স্বামীকে হত্যা করেছে কালো জাদু করে, যদিও বা বিষয়টা সত্য নয়। সমীর বাবুর মৃত্যুর কয়েক মাস পরেই সমীর বাবুর মাও মারা যান। পরে এই বিশাখা, তরুণ আর তপন বাবুকে নিয়ে যুদ্ধের পর শহরে চলে যান সমীর বাবুর ভাইয়েরা। নিজের বাচ্চাদের জীবনে নিজের ছায়া ফেলতে দেননি বিষাম্মা। ধীরে ধীরে নদীর ভাঙনে তাদের পরিবারের স্মৃতিচিহ্ন নিঃশেষ হয়ে যায়। লতাপাতা কুড়িয়ে কিংবা কারো দেয়া খাবার দাবারে জীবন পার করতেন বিষাম্মা। কেউ ভয়েও তাকে কোনো খাবার দিতে চাইতেন না। যদি আবার খাবারের প্রশংসা করে বসে বিষাম্মা, তখন আবার কোন বিপদ হয়, বা খাবারের যদি আবার বদনাম করে আবার কোন বিপদ হয়। প্রশংসা করলেও বিপদ, বদনাম করলেও বিপদ। এভাবেই একাকী জীবন পার করতেন। মাঝে মাঝে তার ছেলে তরুণ বাবু এসে দেখা করতেন তার সাথে, আবার চলে যেতেন শহরে। আবার উনি নিজেও কখনো কখনো শহরে গিয়ে সন্তানদের সাথে দেখা করে আসতেন। যুগের আধুনিকতার সাথে সাথেই আস্তে আস্তে অনেক কিছুর পরিবর্তন হতে থাকে। অনেকেই বিষাম্মা বুড়ি নামে তাকে ডাকতেন। এই নামে উনি বেশি পরিচিত ছিলেন। এক শীতকালে কোনো সারা শব্দ না পেয়ে ওই টিনের ঘরের দরজা ভেঙে দেখা যায় বিষাম্মা মরে পড়ে আছেন।
পরে এলাকাবাসী তার সৎকারের ব্যবস্থা করেন। এভাবেই শেষ হয় বিষাম্মার ঘটনা। বিষাম্মা আমাদের দাদিমার চেয়েও বয়সী ছিলেন, অর্থাৎ আমাদের যারা দাদি ছিলেন বা আমাদের বয়সী যারা আমরা যারা আছি, এই যে আমাদের যেই জয় বড়ুয়া ভাই, আমাদের যদি দাদিমাদের বয়সের কথা চিন্তা করি তাদের থেকেও ওই সময় উনি বয়সী ছিলেন। আর জয় বড়ুয়া ভাই জানিয়েছেন যে ওনার বাবা চাচারাও যখন ছোট ছিলেন তখন কিন্তু এই বিষাম্মা বুড়িকে দেখেছেন। জয় বড়ুয়া ভাইয়ের বড় জ্যাঠা, যিনি মোটামুটি যুবক বয়সে তাকে দেখেছেন, তো উনিও যখন দেখেছেন আর কি, উনি দেখেছেন যে এই বিষাম্মা অসুস্থ ছিলেন। আর বিষাম্মার যে ঘর, এই ঘরটা কিন্তু ছোটবেলায় জয় বড়ুয়া ভাইও দেখেছেন, 1990 থেকে 95 সালের ভেতরে দেখেছেন আর কি। তবে তার ঘরটিতে কেউ আসলে ওইভাবে ঢুকতো না, ওই যে তার ছেলে আসতো তারপরে ঢুকতো, ওইটাই, তাছাড়া বাইরের কেউ ঢুকতো না। পরবর্তীতে হালদা নদীর ভাঙনের কারণে বিষাম্মার বাড়িঘর সহ আরো প্রায় 500 থেকে 700 ফিট জায়গা আশেপাশে একদম ভেঙে নদীতে চলে গিয়েছে। এখন তার বিষাম্মার ঘরের কোনো অস্তিত্ব নাই। তো এটাই ছিল বিষাম্মার ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার একটু ভাবুন, এখানে অনেক রহস্যময় ব্যাপার রয়েছে। আসলে ব্যাপারটা কি? এখানে নজরের যেই ব্যাপারটা, এই ঘটনার মধ্যে কিন্তু এইটা খুব বিশেষভাবে আমরা লক্ষ্য করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইনুল হক, নিশ্চয়ই বদনজর সত্য। নজরের যে তীক্ষ্ণতা, এটা কিন্তু মারাত্মক হয়ে থাকে। বিষাম্মা যেই ব্যাপারটার অধিকারিণী হয়েছিলেন, এই বিষয়টা তার শুরুতে ছিল না। এটা কিন্তু তাদের যে সমাজপতি তান্ত্রিক, উনি একটা বিশেষ পদ্ধতিতে বিষাম্মার মধ্যে ট্রান্সমিট করেছিলেন। তার মানে হচ্ছে এই বিষয়টা একজন থেকে আরেকজনকে ট্রান্সমিট করা যায়। তিনি আরো কিছু আধ্যাত্মিক রিচুয়াল করেছিলেন, যার মাধ্যম দিয়ে বিষাম্মার সাথে সমীর বাবুর অদ্ভুত ধরনের একটা সংযোগ বা যোগাযোগ তৈরি করে দিয়েছিলেন, যার কারণে বিষাম্মা তার স্বামী সম্পর্কে অদ্ভুত রকমের অনুভূতি পেতেন। আমাদের বিভিন্ন এলাকায় এমন কিছু লোক দেখা যায় ঠিক এই রকম। কোনো ফলদার গাছের দিকে তাকিয়েছে, ওই গাছের ফল নষ্ট হয়ে গেছে। কেউ মুড়ি ভাজছে, তাকিয়েছে, মুড়িগুলো চাল হয়ে গেছে। এরকম লোক কিন্তু এখনো আছে। আপনাদের আশেপাশে খুঁজলে এরকম লোক পাবেন। গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু বেশ দেখা যায়। আমি ব্যক্তিগতভাবে একজনকে চিনি, তিনি নাকি এই ধরনের জালালি নজরের অধিকারী। এই ধরনের যাদের নজর রয়েছে, অনেকেই এই ধরনের নজরকে জালালি নজর বলে। এটা খুব মারাত্মক হয়ে থাকে। এই বিষয়গুলো যেন আমাদের উপর কাজ না করে, এই জন্য কিন্তু বিভিন্ন আমল করতে হয়। আর বিভিন্ন বিষয়গুলো এই ধরনের ব্যক্তিদের কাছে প্রকাশ করতে হয় না, তাতে করে সেই বিষয়গুলো নষ্ট হয়ে যাবার ভয় থাকে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেয়া মুশকিল, কিন্তু ধর্মীয়ভাবে সব ধর্মের মানুষদের কাছেই এই যে নজরের যে ব্যাপারটা, এটা কিন্তু সত্য। শুধু যে আমাদের ধর্মে তা না, বিভিন্ন ধর্মেই দেখবেন যে এই বিষয়টা নিয়ে কিন্তু বলা হয়েছে, বা তাদের মধ্যেও এই সংস্কৃতি রয়েছে বদনজর থেকে বাঁচার জন্য। এক একটা ধর্মে বা এক একটা সমাজে এক এক ধরনের পদ্ধতি রয়েছে বদনজর যেন না লাগে। মুসলিমদের ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন দোয়া দুরুদ পড়ি, অন্যান্য ধর্মে তারা তাদের মতো করে বিভিন্ন রিচুয়ালগুলো করে থাকেন। তো এটা কিন্তু রয়েছে, এই জন্য এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমি মাঝে মাঝেই বলি, একবার বলে যে থেমে যাই তা না, মাঝে মাঝেই বলতে থাকি, যাতে করে বেশি বেশি করে যদি আমরা শুনি, এটা আমাদের মধ্যে যেন গেঁথে যায়। আমরা কখনোই আমাদের নবজাতক শিশুদের ছবি ফেসবুকে পোস্ট করব না। আমরা কোথাও বেড়াতে গিয়েছি, সুন্দর মুহূর্ত, খুব জরুরি ছাড়া সেগুলো ফেসবুকে দেওয়ার দরকার নাই। এরপর আমরা ভালো কোনো খাবার খাচ্ছি, আমরা সেগুলো যেন ফেসবুকে না দেই। মানে এই জিনিসগুলো হচ্ছে একান্ত পারিবারিক জিনিস।
পরিবারের যেই সুন্দর মুহূর্তগুলো, এগুলো কখনোই পাবলিক করা উচিত নয়। এতেই বদনজর, হিংসা, এগুলোর শিকার হই আমরা। এই জন্য এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। পড়াশোনার জন্য আমি হলে থাকি। 20-10-2023 এবং রাত 9টা বাসা থেকে আম্মু ফোন দিয়ে বলল, তোর দাদা অনেক অসুস্থ, যত তাড়াতাড়ি বাসায় চলে আসবি ততই ভালো, তোকে দেখতে চেয়েছে। আমার বাসা রাজশাহী শহর থেকে 50 কিলোমিটার দূরে নওগাঁ জেলার মান্দা থানার কোন এক গ্রামে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, রাতে যাওয়া আসা করতে কোনো সমস্যাই হয় না। তো আমি সবকিছু গুছিয়ে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। বাসায় এসে দেখি দাদাকে নিয়ে সবাই বসে আছে। দাদা আমাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাকে ওরা বাঁচাতে দিবে না, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিবে, তোরা এখানে থাকিস না, দূরে কোথাও চলে যা, বলে অজ্ঞান হয়ে গেল। আমি একটু ঘটনাটা বোঝানোর চেষ্টা করি। ছোটবেলা থেকে দেখে আসছি আমার দাদা অনেক বড় কবিরাজ ছিল। দাদা দিন জিন ছাড়ানোর কাজ করতেন। আমিও যেতাম দাদার সাথে রুকাইয়া করা দেখতে। ভূত প্রেত জিন এগুলা নিয়ে আমার কৌতূহল ছিল ছোটবেলা থেকেই। আমার দাদা কখনো কাউকে থেকে 2 পয়সা নেননি তার কাজের জন্য। আমার দাদার সাথে এখনো একটি মেয়ে জিন আছে, তার নামটা আমরা শেয়ার করছি না। ঘটনা শুরু হয় একটি জেলের সাথে। প্রতিদিনের মতো সব জেলেদের সাথে তার রাতে নদীতে মাছ ধরতে যেতেন তিনি। বাকি সব জেলের জালে খুব মাছ হচ্ছিল, কিন্তু রহিমের জালে কোনো মাছ উঠছিল না। তার মনটা খারাপ হয়ে গেল। এক পর্যায়ে সে ভাবে শ্মশান ঘাটের ওদিকে এসে একা একা জাল ফেলবে, যদি কিছু মাছ পাওয়া যায়। বাকি জেলেদের না বলে সে শ্মশানের ওইখানে চলে যায় জাল ফেলতে। জাল ফেলার কিছুক্ষণ পরে জালে অনেক বড় একটা বোয়াল মাছ ধরা পড়ে। সেই মাছটা খুলে আবার জাল ফেলে বসে তিনি। একটু পরে লক্ষ্য করে বানরের মতো একটা অবয়ব নৌকার এক পাশে বসে তার মাছটি খাচ্ছিল। হয়তো অনেক রেগে যায়, এত কষ্ট করে একটা মাছ সেটা কেউ খেয়ে নিচ্ছে। তার হাতে ছিল নৌকার বৈঠা, ওইটাই সে অবয়বের উপরে মারতে শুরু করে। একটা পর্যায়ে যখন যায় তখন সেটা পানিতে লাফ দিয়ে চলে যায়। রহিম যেদিন স্বপ্নে দেখে একটা বানরের মতো অবয়ব তার স্বপ্নে এসে বলছে, আমার এলাকায় আসছিস আর আমাকে মাছ খেতে দেসনি, তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এই শ্মশানের আশেপাশে কেউ মাছ ধরতে পারে না। রহিমের ঘুম ভেঙে যায়, সমস্যা শুরু হয়। রহিম পাগলের মতো আচরণ করে, হাঁস মুরগি ধরে চিবিয়ে খায়। 2-3 দিন ধরে মাঝখানে উধাও হয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া যায় না। শ্মশানে 2-3 দিন পর পাওয়া যায়। এই অবস্থায় দাদার কাছে রহিমকে নিয়ে আসা হয়। দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জানতে পারে যে মাছ খেকো পিশাচের পাল্লায় পড়েছে সে। দাদার জিন আরো বলে যে এই পিশাচ অনেক শক্তিধর, ও শক্তির সাথে পেরে ওঠা সম্ভব না। আমার দাদা সবকিছু জেনে না বলে দেয় যে রহিমের স্ত্রী অনেক রিকোয়েস্ট করে দাদার কাজ করানোর জন্য, পরে কাজটা করে। তো রহিমের বাড়িতে গিয়ে অনেক প্রক্রিয়ার মাধ্যমে পিশাচটাকে তারা ধরতে সক্ষম হয়। দাদা পিশাচটাকে বলা হয় যে তুই এখান থেকে চলে যা, না তোকে ছাড়বো না। দাদা সবসময় বাইরে থেকে কাজ শেষ করে নিজের শরীর বন্ধ করে ঘুমাতো। একদিন হঠাৎ করে ক্লান্ত থাকার কারণে শরীর বন্ধ করতে ভুলে যায়। হঠাৎ করে রাত 3টার দিকে আমি মরে গেলাম রে বলে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় দাদা। পরের দিন দাদিকে স্বপ্নের মাধ্যমে আমার দাদার সাথে থাকা জিন বলে, আপনার স্বামীকে বান দেওয়া হয়েছে, যে পিশাচরা লেগেছিল সে একাই কাজটা করেছে, অনেক শক্তি, আমি পেরে উঠতে পারছি না, ক্ষমা করবেন, আপনার স্বামীকে রক্ষা করতে পারছি না। তারপর থেকে দাদা অনেক অসুস্থ, মাথার সমস্যা অনেক। ডাক্তার কবিরাজ দেখানো হলো, কোনো সমাধান হলো না। সব কবিরাজ বলে যে অনেক খারাপ জিন আছে, পারবো না। কিন্তু 25-10-2023 তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা কবিরাজ আসে, রুকায়া করার চেষ্টা করে, কিন্তু সবকিছুতেই বাধার বিপত্তির সম্মুখীন হয় সে। আমাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। রাতে কাউকে ঘুমাতে দেয় না। টিনের চালে প্রচন্ড শব্দ হয়, দৌড়াদৌড়ির শব্দ হয়। রুমের সবকিছু এলোমেলো হয়ে থাকে। দাদা যে ঘরে থাকে সেই ঘরে কাউকে ঘুমাতে দেয় না।
দাদাও কাউকে রাখতে চায় না, শুধু বলে মরলে আমি একা মরবো, আমি কারো জন্য ক্ষতি হোক এটা আমি চাই না। বাড়ি ঘরে নাকি আগুন লাগিয়ে দিবে, সব শেষ হয়ে যাবে। আশেপাশে তো আমাদের আসলে পিশাচের বিচরণ অনেক বেড়েছে। আমার বড় আব্বু এগুলো দেখে সহ্য করতে না পেরে সেদিন রাতে দাদার রুমে গিয়ে বলে, কে আছিস, সাহস থাকলে আমার সঙ্গে লাগ, আমার বাবাকে ছেড়ে দে। হঠাৎ করে বড় আব্বুকে পেছন থেকে কেউ লাথি মেরে ফেলে দেয় এবং তার হাত এক পাশ ভেঙে যায়। ঘটনাটি চলমান চলছে এখনো, তাই দাদার জন্য দোয়া চাচ্ছি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক ভাইয়া, আপনার ঘটনার জন্য ধন্যবাদ। খুব বেশি বড় ঘটনা না, আমরা চাই যে আপনার এক্সেপশনাল কিছু ভালো বড় ঘটনা আমাদেরকে পাঠাবেন, যেগুলো পরে যেমন মজা, যেমন লিসনাররা শুনে তেমন মজা পাবে। এবং আমরা চাই যে আপনাদের কাছ থেকে এক্সেপশনাল ঘটনাগুলোই, যেগুলো আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। অনেকে চান না পাঠাতে, দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন, বা এই জিনিসগুলো চিন্তা করে দেখা যায় যে ঘটনা পাঠাতে চান না অনেকে। আমি বলবো যে আপনারা যদি চান, যদি মনে হয় না আমাদের এখানে ঘটনা পাঠালে কোনো সমস্যা নাই, পাঠিয়ে দিতে পারেন। চলে যাব পরবর্তী ঘটনায়। যিনি আমাদেরকে পাঠিয়েছেন আপু হচ্ছে শিমু আপু। আপনারা তার ঘটনা আগেও শুনেছেন, আমরা চলে যাব তার ঘটনায়। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি পাঠিয়েছেন ওমান প্রবাসী ভাই মনির হোসেন। এর আগেও ভাই একটি ঘটনা পাঠিয়েছিলেন, এটি ভাইয়ার দ্বিতীয় ঘটনা। আমি মনির হোসেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা। আমি বর্তমানে ওমানে থাকি। যেহেতু আমার ঘটনা কিছুটা আঞ্চলিক ভাষার, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার আজকের ঘটনাটি 3টি জায়গা কেন্দ্রিক। একটি জায়গা থেকে আরেকটি জায়গার দূরত্ব খুব বেশি বড় না, খুব কাছাকাছি 3টি জায়গার ঘটনা। জায়গা 3টি একই বিলের মধ্যে অবস্থিত। বিলগুলোর নাম হচ্ছে নাগরপুকুর, কনিমুরসা এবং তারাদিঘি। যারা ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতা আছেন তারা অবশ্যই এই জায়গা সম্পর্কে অবগত আছেন। প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে নাগরপুকুর, এবং নাগরপুকুরের থেকে 20 থেকে 25টি জমি দূরে অবস্থিত কনিমুরসা, আর সেখান থেকে 30 থেকে 35টি জমি দূরে অবস্থিত তারাদিঘি। নাগরপুকুর মূলত একটি ধানের জমি, কিন্তু এটা কিছুটা গভীর। বর্ষা আসলে বিলের সাথে সাথে এটাও ডুবে যায়, এবং এটা আমাদের গ্রামের মাদ্রাসায় মালিকানাধীন প্রত্যেক বছর ইজারা দেওয়া হয়। এই নাগরপুকুরের সব পানি শুকিয়ে গেলেও মধ্যের অংশের পানি কখনো শুকায় না। সব সময় এখানে হাঁটু পানি থাকেই। মেশিন দিয়েও সেই পুকুরের পানি শুকানো যায়নি। ঘটনাটা ঘটে আমার এক দূর সম্পর্কের চাচার ছেলের সাথে। সেটার নাম বাবুল, একজন কৃষক সে। বাবুল ভাইয়ের ভাষায় তিনি একদিন চিংড়ি মাছ ধরার জন্য বিকেলে যাবে বলে ঠিক করে। যাওয়ার সময় তার ছেলে ফাহিম বায়না ধরে সেও আমার সাথে যাবে। যেহেতু অনেক আদরের ছেলে, বিয়ের 8 বছরের পর একটা ছেলে সন্তান হয়, তাই ওর বায়না সে আর না করতে পারেনি। তিনি আর তার ছেলে দুজন মিলে বিলের নৌকা দিয়ে মাছ ধরার জন্য চলে যায়। তো আমার ছেলের বয়স তখন 7 বছর ছিল। ছেলেটাকে নৌকায় বসিয়ে ওই নাগরপুকুরের আশেপাশে পেলুন অথবা 3 কোনা যে মাছ ধরার পেলুন আছে, অথবা মাছ ধরার জালের নেট পাওয়া যায়, সেটা বাঁশের সাথে 3 কোনা বাঁশ দিয়ে সেই নেটটা লাগিয়ে অনেকে চিংড়ি মাছ ধরে। সেই চিংড়ি মাছ ধরার জন্য খেয়েও দিতে থাকি। বর্ষাকালে এখানে অনেক দেশি চিংড়ি পাওয়া যায়। তো মাছ ধরতে ধরতে মাগরিবের সময় হয়ে যায়। গুছিয়ে বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা দিব, তখন ফাহিম কাকে যেন বলছে, যাই, কালকে আসবো। ফাহিমের কথা শুনে আমি বলি, কি বাপজান, কার সাথে কথা বলছিস? তখন ফাহিম বলছে, আব্বা দেখো না, নৌকায় একটা বাচ্চা মেয়ে বসে আছে। আমি বলে দেখি, আমি বলেছি আমি আর খেলবো না, এই কারণে সে রাগ দেখাচ্ছে। তো বাবুল ভাই বলে, কি বলিস, এখানে তো কেউ নাই। তখন ফাহিম বলে যে, দেখো না আব্বা, ওই যে বাচ্চারা যাচ্ছে, চলে যাচ্ছে। আমি ফাহিমের কথায় কান না দিয়ে বাড়ি চলে আসি। ওই ঘটনার কিছুদিন পর একদিন রাতে ফাহিমের রুমের থেকে অনেক হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তখন ফাহিমের মা আর কি ফাহিমকে জিজ্ঞেস করে, বাজান এত রাতে কার সাথে কথা বলছিস? ফাহিম বলে, আম্মা বাবু নিয়ে আসছে, সাথে করে আমার জন্য অনেক মিষ্টি নিয়ে এসছে। তখন ফাহিমের মা বলে, মস্করা করে বন্ধ করে ঘুমা। পরে ফাহিমও ঘুমিয়ে যায়।
এর 1 মাস যাওয়ার পর ফাহিম ওর মাকে বলছে, জানো মা, কালকে রাতে বাবুনি আর তার আব্বা আম্মা আসছে, তারা আমাকে বলেছে তাদের সাথে আমি যাব কিনা। আমি মানা করেছি, এই জন্য বাবুনি আমার চোখের দিকে বড় করে তাকিয়েছিল আর বলে গেছে আমি যদি না যাই তাহলে আমাকে মাইট দিবে। তো ফাহিমের মা মনে করে ছেলেটা মনে হয় ফাজলামো করছে, দুষ্টুমি করছে। তো ওই দিন রাতে খাওয়া দাওয়ার পর ফাহিমের মা এবং আমরা দুজনই স্বপ্নে দেখি একজন মহিলা একজন পুরুষ, তাদের কোলে একটা বাচ্চা মেয়ে আছে। ওই পুরুষটা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, তোদের ছেলেকে আমাদের কাছে দিয়ে দে, আমার মেয়ে তোর ছেলেকে অনেক পছন্দ করে। সাথে এও বলে আমরা যদি আমাদের ছেলে তো দিয়ে দেই তাহলে তারা নাকি আমাদেরকে একটি স্বর্ণের কলস দিবে। তো এই স্বপ্ন দেখার পর দিন সকালে ফাহিমের মা আমাকে তার স্বপ্নের কথা বলে। সব কথা শুনে বলে আমিও তো একই স্বপ্ন দেখেছি। তখন ফাহিমের মা আমাকে বলে গ্রামে ইমাম সাহেবের সাথে কথা বলতে। আমিও আচ্ছা বলে খেতে চলে যাই। সারাদিন কাজের কারণে আমি ওই স্বপ্নের কথা ভুলে যাই। বিকালে বাড়ি গেলে ফাহিমের মা বলে ফাহিম নাকি স্কুল থেকে আসার পর বলছে, জানো মা, রাতের বেলা বামুনি তার আব্বা মা আমার সাথে করে নিয়ে এসছে আর আমাকে বলছে তোমাদের নাকি বলে দিয়েছে তারা আমাকে নিয়ে যাবে। আমি বলেছি আমার আব্বা আমাকে ছেড়ে আমি যাব না। তখন তারা আমাকে বলে তাদের সাথে গেলে নাকি আমাকে অনেক খেলনা দিবে, পুতুল দিবে, আর বড় হলে আমাকে নাকি বাবুনির সাথে বিয়ে দিবে। এই কথা শোনার পর আমি আসরের পর ইমাম সাহেবের কাছে দৌড়ে যাই। ইমাম সাহেবের সাথে কথা বলি। ইমাম সাহেব বলল মাগরিবের পর নাকি আমাদের বাসায় আসবে। কিন্তু মাগরিবের কিছুক্ষণ আগে থেকে ফাহিমকে আমি আর খুঁজে পাচ্ছি না। সারা বাড়ির চারিপাশে তন্ন তন্ন করে খুঁজেও ফাহিমকে পেলাম না। মাগরিবের পর ইমাম সাহেব বাড়িতে আসে। বাড়িতে আসতে তাকে আমরা সব জানাই। সে বলল আমি আসছি, এই যে গেল, এরপর আর আসার নাম নাই। ইমাম সাহেব এসার পর আমাদের বাড়িতে আসে আর বলল ফাহিমকে ওই জিনেরা তাদের সাথে নিয়ে গেছে। ইমাম সাহেব ঘরের সব বাতি বন্ধ করে দিল, দোয়া দরুদ পড়া শুরু করল। খানিকক্ষণ পর ঘরে কিছুটা গরম বাতাস ঢুকেছে বলে মনে হচ্ছিল, আর মোটা একটা কণ্ঠে কেউ বলছে, কাঠমোল্লা, তুই আমারে ভালা কইরা চিনস, আমি কেডা আর আমি কি করতে পারি? আমারে ডাইকানার ফল কি হইতে পারে তুই জানোস এটা? হুজুর শান্ত গলায় বলল যে আমি জানি আপনি কে, আপনিও ভালো করে জানেন আমি কে। তাই এখান থেকে জীবিত বের হতে চাইলে সোজা কথা তাদের ছেলেকে তাদের ফেরত দিয়ে দেন। তখন ওই সময় জিন বলে, এখন আর সম্ভব হইব না, কারণ ওর মায়ার লগে আমার মায়ার লগের ছেলের বিয়া দিছি। হুজুর বলে, বুঝছি, সোজা কথায় কাজ হবে না। হুজুর দোয়া পড়তে থাকে। জিনটা বলে, এটা তুমি ঠিক করছো না, সাথে করে তুই তোর চামচা নিয়ে আসছিস কেন? আচমকা ঘরে একটা কিছু ধস্তাধস্তির শব্দ মনে হলো। এর কিছুক্ষণ পর কেউ টায়ার্ড হয়ে গেলে যেরকম নিঃশ্বাস নিতে থাকে সেরকম শ্বাস প্রশ্বাসের শব্দ আসছিল। একটুখানি পর আবারও কোত্থেকে যেন গরম বাতাস ঘরে প্রবেশ করলো, আর একটা মহিলা কণ্ঠে বলে উঠল, ইমাম, তুই আর ভালো হইলি না, সব কাজে কি তোর নাক গলাতে হবে? এই ব্যাপারে কি তোর নাক না গলালে হতো না? ইমাম সাহেব বলল, এত কিছু তো আমি বুঝি না, আমার সোজা কথা ওই ছেলেকে এক্ষুনি ফেরত দিয়ে যেতে হবে। ওই মহিলার কণ্ঠে আবারও বলে, আচ্ছা ঠিক আছে, ওই ছেলেকে ফেরত দিয়ে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবি, ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সময় হলে আমরা ওকে আমাদের সাথে আমাদের দুনিয়ায় চিরজীবনের জন্য নিয়ে যাব, আর তোর এই বিহাদুবির ফল তুই অবশ্যই পাবি। পোলাটাকে নেওয়ার আগে তোর সাথে হিসাব নিকাশ শেষ করে তারপর আমি যাব। ঠিক ওই সময় মনে হলো ঘর থেকে কিছু গরম বাতাস ভেগে চলে গেল, উধাও হয়ে গেল। ইমাম সাহেব বাতি জ্বালাতেই দেখি খাটের উপর ফাহিম ঘুমিয়ে আছে। আমরা সকলে দেখার পর দেখতে পাই যে কপালে কালো রং লাগানো, হাতে মেহেদি দেওয়া, আর পুরো শরীরটাতে লাল লাল ছোপ ছোপ দাগ। পর ইমাম সাহেব পানি পড়া দিয়ে যায়, পুরো বাড়ি বন্ধ করে চলে যায়। যাওয়ার সময় বলে যায় ফাহিম যেন কোনোদিন ওই নাগর পুকুরের কাছে না যায়, ওখানে একটা খারাপ জিনের গোত্র বসবাস করে, ওর সমস্যা হতে পারে,
এবং এরপর থেকে ফাহিমকে আমরা কোনোদিন ওই নাগর পুকুরের কাছে যেতে দিইনি। এটা ছিল ফাহিমের ঘটনা। ফাহিম এখন অনেক বড় হয়ে গেছে। এখন তার বয়স 20 বছর এবং সে ওমানে তার বাবার সাথে একটি কোম্পানিতে চাকরি করে। এবার আসি কনিমুরসা বিলের একটি ঘটনায়। এটা একটা খাল। খালটা তিতাস নদীর সাথে মিলিত হয়েছে। এই খালের কিছু অংশ হাতের কনির মতো বাঁকা হয়। সবাই এই খালটাকে কনিমুরসা বলে। মাঝে মাঝে জেলেরা এই কনিমুরসার খাল দিয়ে বিলে মাছ ধরার জন্য ভেতরে ঢোকে এবং যাবার সময় দেখতে পায় খালের উপর দুই পাশে 2 পা দিয়ে বিশাল বড় কেউ একজন মাছ ধরে খাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওইটার মাছ খাওয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত জেলেদের নৌকা নিয়ে প্রায় সময় দাঁড়িয়ে থাকতে হয়। শুধুমাত্র ঘটনাটি যার সাথে ঘটে তারাই একমাত্র বুঝতে পারে। আর এবারে ঘটনাটি যার সাথে ঘটে সে মূলত আমার বড় আব্বু। একদিন আমার বড় আব্বু তার খেতে পানি দেওয়ার জন্য ফজরের আজানের কিছু সময় আগে থেকে ঘর থেকে বের হয়ে যায়। ওই সময় খালে কোনো পানি ছিল না, শুধু কাদা ছিল। বড় আব্বু কনিমুরসার বিলে আসার পর দেখতে পায় একটা কালো অবয়ব বসে আছে। বড় আব্বু কোনো কিছু না ভেবে যখন পাশ কাটিয়ে চলে যাবে তখন ওই অবয়ব পথ আটকে দেয়। বড় আব্বু সমস্যা কি জিজ্ঞেস করে। ওই অবয়ব বলে, আমার ছায়ায় কেন পাড়া দিয়েছিস, আগে এটার উত্তর দে। পরে আমার বড় আব্বু বলে, আমি তো দেখতে পাই নাই, ভুল হয়ে গেছে। মানতে নারাজ হয়ে যায় এবং কথা কাটাকাটির একটা পর্যায়ে ধস্তাধস্তিতে চলে যায়। তখন বড় আব্বু অনেক ডাকাডাকি করতে থাকে আশপাশের মানুষজনকে। আর ওই খালের পাশ থেকে তার বাড়ির বেশি দূরত্ব ছিল না, তাই তার ডাক অনেক মানুষই শুনতে পায়। কিন্তু প্রবলেম হচ্ছে কেউ সাহস করে সামনে আগাচ্ছিল না। এক পর্যায়ে যখন ফজরের আজান দেয় তখন ডাকাডাকি বন্ধ হয়ে যায়। লোকজন গিয়ে দেখতে পায় বড় আব্বু খালের কাদার মধ্যে গলা পর্যন্ত ঢুকে আছে। লোকজন অনেক কষ্ট করে বড় আব্বুকে সেখান থেকে বাড়িতে আনে। অনেক দিন সময় লাগে বড় আব্বুর সুস্থ হতে। আমার বড় আব্বু এখনো বেঁচে আছে। তার বয়স অনেকটা কাছাকাছি 105 বছরের কাছাকাছি। এবার আসি তারাদিঘির খালের ঘটনায়। তারাদিঘির মাঝখানে খাল এবং 2 পাশে ধানের জমি। ঘটনাটা যখন ঘটে সেই সময় আমাদের গ্রামে ওই বছর অনেক মারামারি হয়। ওই মারামারির কারণে 3 জন মারা যায়, যার জন্য বেশিরভাগ মানুষ পুলিশের ভয়ে গ্রাম থেকে পালিয়ে যায়। ওই বছর খেতে হাল চাষ করার জন্য ট্রাক্টর গ্রামে আনা হয়। যেহেতু গ্রামের বেশিরভাগ মানুষ তখন পলাতক ছিল আর হাল চাষ করার জন্য তেমন লোকবল ছিল না, তাই গ্রামে ট্রাক্টর আনার ব্যবস্থা করা হয়েছিল। আর এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আসরের নামাজের পর মাদ্রাসা থেকে আমি বাড়িতে যাই। যাওয়ার পর আব্বু বলে, বিলে তোর সোহেল কাকা ট্রাক্টর নিয়ে গেছে হাল চাষ করবার জন্য। তুই তোর সোহেল কাকাকে বলে আয় যে আমাদের যে জমি আছে ওইখানে যেন হাল চাষ করে দেয়। আব্বুর কথা মতো আমি একটা লাইট আর একটা লাঠি নিয়ে বের হয়ে যাই। আমার তারাদিঘিতে পৌঁছাতে মাগরিবের আজান দিয়ে দেয়। পৌঁছে দেখি ট্রাক্টর আছে কিন্তু কাকা নাই। তো আমি কাকার জন্য গাড়ির পাশে অপেক্ষা করতে থাকি। হঠাৎ দেখি ঘোড়ার আওয়াজ শোনা যাচ্ছে। টর্চ লাইটের আলোতে দেখতে পাই একটা সাদা ঘোড়া ছুটে আসছে। ঘোড়াটার মাথা নাই, ঘোড়াটার পাও নাই, কিন্তু কেমন ধপাস ধপাস শব্দের আওয়াজটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে ওর পাশ থেকেই যে ঘোড়াটার ডাক দিয়ে আসছে। আস্তে আস্তে সেই শব্দ আমাকে পাশ কাটিয়ে চলে গেল। একটু পর আবার 2টা ঘোড়া ছুটে আসলো। আমি ভয় না পেয়ে সূরা নাস, সূরা ফালাক জোরে জোরে পড়া শুরু করি। যখন সূরা পড়ছিলাম মনে হলো ঘোড়াগুলো হাওয়ার সাথে মিলিয়ে যায়। কিছুক্ষণ পর দেখি একসাথে অনেকগুলো ঘোড়া ছুটে আসছে। আমার সাথে টর্চ থাকায় আলো জ্বালিয়ে দেখি সাদা, কালো, লাল বিভিন্ন কালারের ঘোড়া ছুটে আসছে আমার দিকে। এতগুলো ঘোড়া দেখে আমি অবাক হয়ে যাই, ভয় পেয়ে যাই, বাড়ির দিকে দৌড়াতে থাকি। কিন্তু ঘোড়াগুলো না আমার পিছনে হাওয়ার বেগে ছুটে আসছে। অনেক কষ্ট করে খালের পাড়ে উঠে আসি। খালের উপর উঠে আসার পর পেছনে তাকিয়ে দেখি ঘোড়ার সাথে সাথে কিছু বড় বড় কুকুরও তেড়ে আসছে। আর ঘোড়া কুকুরের মিলে একসাথে এরা ডাকতে থাকে। আমি দৌড়াতে শুরু করি। কিছু দূর যাওয়ার পর সামনের দিকে তাকিয়ে দেখি কুকুরগুলো দাঁড়িয়ে আছে। আমাকে তারা দেখে হিংস্রভাবে ডাকা শুরু করে। পুরো শরীরে আমার ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছিল। তাকে দেখতে পাই অনেক দূরে একটা সাদা কাপড় পরা লোক দেখা যাচ্ছে।
ওই লোকটাকে দেখার পর আমার মনে একটু সাহস আসে। একটা মানুষ দেখতে পাচ্ছি। কিছুক্ষণের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে ফেলি আর পড়তে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমি আয়াতুল কুরসি পড়া শুরু করি। আয়াতুল কুরসি পড়ে শেষ করার পর কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পাই। চোখ মিলিয়ে তাকিয়ে দেখি কমপক্ষে 9 ফুট লম্বা একটা কালো দাড়িওয়ালা হুজুরের মতো কেউ কোনো একটা মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। এবার কথোপকথনের পালা। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কে, এখানে কি করছো? আমি তাকে সবকিছু বলি। শোনার পর বলল, চলো তোমাকে সামনের দিকে এগিয়ে দিয়ে আসি। আমার সাথে যেতে যেতে সেই হুজুর আমাকে অনেক নসিহত করে। বলল, তোমার কিছু বাজে অভ্যাস পরিবর্তন করে ফেলো, তা না হলে ভবিষ্যতে পছতাতে হবে। আমি সেই হুজুরকে জিজ্ঞেস করি, আমার কি বদ্ধ অভ্যাস ত্যাগ করতে হবে? কিছুক্ষণ পর সে আমাকে বলল, তুমি মাদ্রাসায় পড়ো ঠিক আছে, কিন্তু বখাটে ছেলেদের সাথে মেলামেশা করো, মানুষের বাড়ির হাঁস মুরগি গাছের ফল চুরি করো। খানিক্ষণ চুপ থাকার পর সেই হুজুর আমাকে জিজ্ঞেস করলো, আমার কথা কি রাগ করলে? তা আমি বললাম না। বলতে শুরু করলো, দেখো আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি যাদের গাছের ফল হাঁস মুরগি চুরি করে খাও, একবার কি ভেবে দেখেছো তারা কতটা পরিশ্রম ও মেহনত এবং তাদের ভালোবাসার ক্ষয় হচ্ছে সেখানে? তারা যখন দেখতে পায় তুমি তাদের জিনিসগুলো চুরি করে ফেলেছ, তাদের অন্তর থেকে কতটুকু বদদোয়া তোমার জন্য বের হয় একবার চিন্তা করো। এই কথা বলতে বলতে আমি একবারে আমাদের বাড়ির সামনে চলে আসি। তারপর বলল, বাড়িতে চলে যাও, আর কোনোদিন একা বের হবে না এবং সুন্দর করে লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। আমি 2 কদম সামনে এগানোর পর পেছনে ঘুরতে দেখি সেই হুজুর মানুষটা নাই। কাউকে দেখতে পেলাম না। আমি আরো ভয় পেয়ে যাই। এক দৌড়ে বাড়িতে এসে আম্মাকে চিৎকার দিয়ে ডেকে অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরলে সবাইকে রাতের ঘটনাটা খুলে বলি। সবকিছু শোনার পর আব্বু আমাদেরকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান। ইমাম সাহেব ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়ে দেন। আসার সময় আমার আব্বুকে বলে, আমি যাদেরকে দেখেছি তারা বদ জিনের একটা দল, সবসময় কাউকে একা পেলে ভয় দেখে মেরে ফেলে, আর আগামী 3 মাস যাতে আপনাদের ছেলে একা কোথাও বের না হয়। বলল যে আর কোথাও যেন না যায়। ওই সাদা জুবা পরা একটা ভালো জিন ছিল, সে আপনার সন্তানকে বিপদে দেখে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। এরপর থেকে আমি নিজেকে অনেক পরিবর্তন করে ফেলি। আমার চেষ্টা করেছি আমি যে চুরি করার অভ্যাসটা ছিল সেটাকে ত্যাগ করার জন্য। আজগুবি ছেলেদের সাথে মেলামেশা, মানুষের ক্ষতি করা থেকে আমি এখন 100 মাইল দূরে। এই ছিল আমার ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী, ময়মনসিংহ জেলা থেকে। মোস্তফার বন্ধুর মামা, তার বন্ধুর নামটা নাই বললাম যেহেতু ছদ্মনাম বলে খুব একটা লাভ নেই। যাই হোক, মোস্তফার বন্ধুর মামা, যার নাম মহিউদ্দিন, এবং তিনি তখন কলেজে পড়তেন এবং বেশ টানপিটে ছিলেন, ঘোরাফেরা করতেন বন্ধুদের সাথে এবং একটু কেয়ারলেস ছিলেন। মানে কেয়ারলেস বলতে তিনি সবসময় অ্যাডভেঞ্চারাস জিনিসের প্রতি খুব আগ্রহী হতেন। যেখানে তার বন্ধুরা সাজেস্ট করতো যে এখানে গেলে অ্যাডভেঞ্চার করা যাবে, সেটাতেই তিনি যেতেন। তো বিভিন্ন জায়গায় গিয়েছেন, ঘুরেছেন, ফিরেছেন এবং তার বিশেষ আগ্রহ ছিল অধিভৌতিক ব্যাপারগুলো সম্পর্কে। তো এই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে 90 দশকের প্রথম দিক। তখনকার সময় কিন্তু এত বেশি অ্যামিউজমেন্টের ব্যবস্থা ছিল না, শহরেই ছিল না, আর শহরের বাইরের উপশহর বা অন্য অংশগুলোতে আরো কম ছিল। তো তখন মানুষ নিজেদের সাথে গল্প করে সময় কাটাতো বেশি। দেখা যেত যে একসাথে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন, গল্প করছেন বিভিন্ন বিষয় নিয়ে। তো এর মাঝে বিভিন্ন টপিক উঠে আসতো। এরকমই একটা সন্ধ্যা একবার, তো মহিউদ্দিন সাহেব ওই দিন বাড়ির কাজে একটু বাইরে গিয়েছিলেন আত্মীয়র বাসায়। তার বাবার একটা মোটরসাইকেল ছিল 100cc, সেটা নিয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে বাসায় আসছেন, বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হওয়ার পর তিনি তাড়াতাড়ি বাসায় একটু দেখা করেই তিনি বেরিয়ে গেলেন বন্ধুদের খোঁজে। তো বন্ধুদের খোঁজে তাদেরকে খুঁজতে খুঁজতে তিনি গেলেন সেখানকার বাজারে গিয়ে দেখলেন যে ওখানে ফ্রেন্ডরা কেউ নাই। তো খুঁজতে খুঁজতে চলে আসলেন তাদের ওখানে একটা নতুন পার্ক হচ্ছিল।
মানে একটা পার্ক তৈরি হইতেছিল নদীর পাশে, যেখানে মানুষ বসতে পারে, বেঞ্চি টেঞ্চি দেয়া, বাচ্চাদের জন্য দু একটা সিস লাগাইছে এরকম। তো সেইখানে তিনি দেখলেন যে পার্কটা তৈরি হচ্ছে, পার্কের পুরাপুরি ওখানে দেয়ালটা উঠে নাই, একটা জায়গায় ফাঁকা, এবং নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। তখন বসন্তের সময় সুন্দর বাতাস বইছে, গাছপালার বাতাস বইছে, এবং নদী দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ে। তো তিনি খেয়াল করলেন ওই নদীর ওইখানে মানুষজন হাঁটা চলা করতেছে কিছু। তো তিনি চিন্তা করলেন তার বন্ধুরা ওইখানে আছে নাকি, কারণ তিনি জানতেন যে বন্ধুরা বলছিল যে দোস্ত পার্ক হচ্ছে, পার্কে ওখানে আড্ডা দিতে বেশ মজা, যদিও তিনি তখনও যান নাই। তো তিনি তার মোটরসাইকেলটাকে আস্তে করে নিয়ে পাশে রাখলেন, রেখে পার্ক করে নামলেন। নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন, তো কাছে যেতে যেতেই তার দুই একজন বন্ধুর কণ্ঠ তার কানে আসলো। তিনি বুঝতে পারলেন যে এটা তার বন্ধু, দূর থেকেই বুঝলেন তিনি। তো তিনি তাড়াতাড়ি দিকে গেলেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ, ওই একটা বেঞ্চের উপর বন্ধুরা বসে আছে, গাছের ছায়া পড়ছে চাঁদের আলোতে, বেশ সুন্দর একটা পরিবেশ। তো তিনি যে রাগ করলেন যে বেটা আমারে বলস নাই, সে হেনতেন। তো বলে আরে কি আর বলবো, আমরা হয়তো চিন্তা করছিলাম তুই আজকে আসবি না। যাই হোক, এখন ভূতের গল্প করতেছি। কি এর ভূতের গল্প? তিনি বলছে কিসের ভূতের গল্প? তো বন্ধুরা বললো যে আরে বেটা শোন না কি বলতেছে। তো তাদের এক বন্ধু বলতেছিল যে এই যে পার্কটা হচ্ছে এখানকার পাশে নদীর ওই মাথায়, ওই সাইড, ওই দিকে, ওইখানে আগে শ্মশান ছিল, এখন আর ওখানে দাহ হয় না, বাট মানে এখনো নাকি মানুষজন উল্টাপাল্টা জিনিস দেখে। আবার এই পার্কের যে জায়গাটা অ্যাকোয়ার করে করছে, এই জায়গাটাও নাকি মানুষ উল্টাপাল্টা জিনিস দেখতো। এই কারণেই নাকি পার্কটাকে তাড়াতাড়ি বানাইছে এই জায়গায়, যাতে মানে এই জায়গাটাকে সিলেক্ট করছে যাতে এই জায়গায় মানুষ না দেখে, কারণ একটু সামনেই যার ইম্পর্টেন্ট মোড়, ওখান দিয়ে যেতে হয় এই পাশে, এবং এটা নীরব নিথর থাকে এই কারণে। তো মহিউদ্দিন এসে বলতেছে আরে না না, ওরকম কিছু না, এখানে আসলে মনে হয় যে নীরব নিথর থাকে, তো ওই রাতের বেলা সময় দেখা যায় ছিনতাইকারী এরা দাঁড়ায়। তো তার ফ্রেন্ড বলতেছে আরে বেটা কি উল্টাপাল্টা কথা বলছে, এইখানে ছিনতাইকারী এনে কোথায় দেখছিস তুই? এই জায়গায় একটা ছোট উপশহরে কয়টা ছিনতাই হয়েছে জীবনে? কারে বেটা ওখানে দেখছে? তোর আমি বলি, আমার চাচাই দেখছে। আমার চাচা রাত্রেবেলা আসতেছিল এদিক দিয়া, উনি বাজার করে আনতেছিল রাতের বেলা। তো ওই মার্কেটে থামছে, ওনার একটা কাজ ছিল, মার্কেট থেকে জিনিসপত্র কিনে এদিক দিয়ে যাচ্ছিল। তো হাঁটা ধরছে, কারণ ওই সময় রিক্সা পায় নাই, হাইটা হাইটা আসতেছে। তখন শীত, বেশ ঠান্ডা ঠান্ডা অবস্থা। তো উনি দেখে যে এক মহিলা, এই যে এখন যে পার্ক দেখতেছে, যে ইকো দেয়াল করতেছে ওই পাশে, ওখান দিয়ে বেরিয়েছে একটা চাদর মুড়ি দিয়ে, এরকম চাদর গায়ে দিয়া। তো এরকম করে আইতেছে, এবং মনে হইতেছে যে মহিলা মনে হয় ভিক্ষা টিক্কা চাবে। তো আমার চাচা মনে করছে যে দরিদ্র মানুষ, কিছু দেই। তো উনি ওনার ব্যাগ এক হাতে নিয়ে আর এক হাত পকেটে ঢুকায় একটু দাঁড়াইছিল এক সেকেন্ড। তো দেখেন মহিলা হাইটা হাইটা আসতেছে। তো উনি পকেট থেকে টাকাটা বাইর করে আরো সামনে গেছে। তো এই সময় মানে মহিলা ওই রাস্তার কাছে এসে পড়ছে, মানে মূল রাস্তায় উঠবো আর কি। তো হঠাৎ করে তিনি তাকায় দেখে যে মহিলা কিন্তু সামনে তাকায় ছিল, মানে রাস্তার দিকে। তো ঘুরে ওনার দিকে তাকায়, উনি যেদিকে আসতেছে। তো উনি তাকায় দেখে যে মহিলার চাদরের ভিতরে কোনো চেহারা নাই, পুরো জায়গাটা মানে কালো, মনে হচ্ছে পুরো কালো, চেহারা নাই। তো চাচা তখনও মনে করছে যে হয়তো এখানে ল্যাম্পপোস্টের আলো দূরে দেখা যায় না, হয়তো অন্ধকারের মধ্যে মানুষের চেহারা হয়তো চাদরে ঢেকে গেছে। তো তারপরে উনি খেয়াল করলো যে চাদরটা ঠাস করে এক পাশে পড়ে গেল মাথার। তো এখানে মনে হচ্ছে মহিলার মুখের জায়গায় কিছু নেই, মানে মাথার জায়গায় কিছু নাই, মাথা ছাড়া মহিলা হাইটে দিতেছে। আর তাকায় আসছিল মনে তার দিকে, যখন নাকি ঘুরছিল তখন মনে হচ্ছে তার দিকে তাকাইছে। এখন মাথার থেকে যখন এই কাপড়টা পড়ে গেল, মানে মনে হলো যে আর মাথাটাই পড়ে গেল এক সাইডে, মানে চাদরটা এক সাইডে এরকম কাইতে দিচ্ছে, ঢুইলা দিচ্ছে, মানে মাথায় নাই। মহিলা হাইটটা হাইটে সুন্দর রাস্তা পার হয়ে গেল। তো যখন রাস্তা পার হইতেছে তখন আমার চাচা দেখছে যে এক একটা পা ফেলতেছে, যে পায়ের পাতাগুলো উল্টা আর বড় বড় পা, মানে বড় বড় এক একটা স্টেপ ফেলতেছে, আর পায়ের পাতাগুলো এত বড় বড়। আমার চাচা আসলে ওই সময় ভয়ে, মানে তার মানে আর কোনো সেন্সই নেই, সে উল্টা পথে দৌড় দিছিল ঝাইরা, উল্টা পথে, মানে এই তার আসেই নেই, উল্টা পথে মানে দৌড়ে গিয়া পরে মেন রাস্তায় উঠছে, ওইখানে গিয়ে অনেকক্ষণ জিরাইছে, জিরায় অন্য রাস্তা ধরে ঘুরে পরে বাসায় গেছিল। যাক, মহিউদ্দিন শুনে বেশ মজা পায়, কারণ সেই ভৌতিক ব্যাপারগুলো খুব ইন্টারেস্ট ফিল করে। মহিউদ্দিনকে তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এরকম জিনিস এখানে এখনো থাকার কথা, থাকতেই পারে, এখানে রাত্রে বয়ে থাক, দেখ, আড্ডা দে। তো তার আরেক বন্ধু বলতেছে কেন, তোর কি খুব সাহস, তোর দেখতে ইচ্ছা করে? মহিউদ্দিনকে হ্যাঁ দোস্ত, আমার খুব দেখার ইচ্ছা, আমি দেখতে চাই, আমার খুব ইচ্ছা যে আমার সামনে যাতে এরকম কিছু পড়ে। তো তার বন্ধু বলে যে এরকম সাহস দেখাইস না, এরকম সাহস দেখাইতে গেলে ওই যে শ্মশান ঘাট দেখছিস, ওই দেখ নদীর ওই কোনা দিয়ে যে পেঁচাই গেছে, ওখানে যা থাকিস রাত্রেবেলা। ওখানে যদি তুই বাপের বেড়া হস, একদিন দাঁড়ায় থাকতে পারলে তাহলে মনে করুন তুই কিছু দেখছস। তো ওই দিন বলে ওখানে কি আছে? আরে বেটা, ওখানে যে কি আছে তুই গেলেই বুঝবি,
দাঁড়ায় থাকিস একদিন। তখন বলে যে হ্যাঁ থাকুম না, অসুবিধা কি, তোরা জানাই যেমন আমার লগে জানাই যাইস, আর যাওয়ার সময় আমার কাছে কয়ে যাই যে কখন গেছস, তাহলে তোর কোনো সমস্যা হলে বাঁচাইতে পারো। মহিউদ্দিন আরে বেটা কি তোমার বাজি লাগবে, তারপর দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় আর কি। তো যাই হোক, তর্কের এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে বেশ তর্ক, এবং সাথে বন্ধুরাও যোগ দেয়। হ্যাঁ, এদের মধ্যে দু একজন চলে যায় মহিউদ্দিনের পক্ষে, দু একজন ওই বন্ধুর পক্ষে, এবং মহিউদ্দিন বলে যে ঠিক আছে অসুবিধা নাই, আমি কালকে রাত্রে ওখানে যাব। তো তার বন্ধু বলে কালকে যাইস না, ওই যে নেক্সট যেদিন অবশ্য আছে ওই দিন যাইস। ওই দিন যায় যদি তুই ওখানে মনে করে যে দাঁড়াই দাঁড়াস, তাহলে মনে করুন তোর একটা ব্যাপার আছে, তুই বাপের বেটা। তো মহিউদ্দিন তো খুব রাগ, মানে রাগ উঠে যায়, বলে তুই মানে জানাইস কবে অবশ্য আছে। যাই হোক, এই বলে ওই দিনকার মতো তাদের আড্ডা শেষ হয়। তো মহিউদ্দিন বাসায় যাওয়ার সময় তার ফ্রেন্ডকে রাইড দিতেছে মোটরসাইকেলে, আরেক ফ্রেন্ডকে। তারা বলতেছে দেখছোস কত বড় আমার কয় যে এরকম কিসের ব্যাপার, সেই এরকম কত গেছি, কত জায়গায় গেছি, বেটা কিচ্ছু নাই, আজাইরা এইসব কথাবার্তা যারা কয় এগুলো ভুয়া, এগুলো কয়ে মানুষের ভয় দেখায়, আমি ঠিকই যাবো ওইখানে এসে। তো তার বন্ধুটা তারা ডিসকারেজ করে, যে বন্ধু তার সাথে যাচ্ছিল, তো চাইস না, জায়গাটা এমনি খারাপ। তুই এগুলো বলা শুরু করছস? হ্যাঁ দোস্ত, এই জায়গাটা খারাপ, আমি শুনছি অনেকের কাছে, মানুষজন এখান থেকে যায় না, খারাপ বাতাস আছে, খারাপ জিনিসপত্র দেখে। মহিউদ্দিন কয় না না আমি যাবো, ওর বেশি বাইর বাড়ছে, ওর কথাবার্তার মধ্যে বেশি উদ্ধত হয়ে গেছে, ওরে প্রমাণ করতে হবে যে জায়গায় কিছু নাই। তো বলে কিভাবে প্রমাণ করবি? প্রমাণ করবি মানে কি, ওরা আমি বলবো যে তুইও আসবি, তুই ওখানে থাকবি না। তো তার ফ্রেন্ড বলতেছে ও যদি তোর সাথে আসে তাহলে তো ভয় পাওয়ার ব্যাপারটা থাকলো না। ও থাকবো না, ওরা অন্য জায়গায় থাকবে, আমি যাবো ওইখানে, ওখান থেকে যে আমি ওখানে ধর ঘুরবো, বা আমার কোনো একটা টাস্ক দিবে, আমি ওইটা শেষ করে ওখান থেকে ফেরত আসবো, আইসা ওদের কাছে বলবো যে আমি এটা করে আসছি। তো বলে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, ওই দিন মতো মহিউদ্দিন চলে যায় তার বাসায়, এবং সে তার মতো ওই দিন মানে ডিটারমাইন হয় যে সে যাবেই, তার ফ্রেন্ড যেখানে যেতে বলছে। আসলে তখন রক্ত গরম, কেমন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, রক্ত বেশ গরম মহিউদ্দিনের তখন। তো তিনি এটা ডিটারমাইন হন, এবং নেক্সট 2-1 দিন তিনি এই প্ল্যানটাই করতে থাকেন। এর মধ্যে তিনি ওই বন্ধুদের সাথে আবার দেখা হয় সন্ধ্যার সময় একদিন। তো বলে কি রে তোরা ডেট ঠিক করলি না? তো ফ্রেন্ড বলে আমি তো মনে করছিলাম তুই ভুলেই গেছস। তো বলে না আমি কেন ভুলবো, আমি তো মানে চ্যালেঞ্জ নিচ্ছি, আমি যাবো, আর আসতে পারলে কি করবি তোরা, আমি যে আসি এবং তোরা ই করে তোর নাম রেখে দেবো রুস্তম, তুই বিশাল কিছু, এই সেই। না না রুস্তম রুস্তম বললে হবে না, আমি যদি যাই আসতে পারি তাহলে তোমরা সবাই মিলাই, যে আমরা যে কজন আছি আমাদের সবাইকে নিয়ে তুমি এখানকার যে চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে নতুন চাইনিজ খাওয়া। তো ওই ফ্রেন্ড বলো আচ্ছা ঠিক আছে সই। তো যাই হোক, ওই বন্ধু দেখা গেছে সিরিয়াস ডিটারমাইন্ড হয়ে যায়, এবং ও তখন বলে আমি তোর জন্য ই করতেছি, মানে সিস্টেম বলতেছে কেমনে কি করতে হবে। তো বৈশা চিন্তা ভাবনা করে পরে বলে শোন, অমুক দিন এই অমাবস্যা হবে, অমাবস্যার দিন চাঁদ থাকবে না, এবং এগুলা কিন্তু খারাপ টাইম তোরে বলে দিতেছি আমি, মানুষ হয় ভরা পূর্ণিমা বা অমাবস্যাতে মানুষজন ভয় পায়, তোরে আমি এটা আগেই বলে দিতেছি ওই জায়গাটা খারাপ, আর তুই বিশ্বাস করস না করস এটা তোর ব্যাপার, বাট আমি বলে দিতেছি, আমার বলার দায়িত্ব তোকে যে ওই জায়গাগুলা খারাপ, মানে খারাপ জিনিস আছে ওই জায়গায়। তো তুই ওখানে যাবি, যাওয়ার পর ওইটা তো অ্যাকচুয়ালি পুরাতন শ্মশান, এখন ওইখানে পোড়ায় টোড়ায় না, তবে ওখানকার একটা রিজন আছে যেখানে নাকি এখনো খুললে নাকি হাড়গোড় পাওয়া যায় মাটির তলে, মানে ওইখানে আগে নাকি সাধকরা যাইতো, যারা নাকি তন্ত্র মন্ত্র করে, এরা শ্মশানে আইতো, এখানে সাধনা করতো। তো বিভিন্ন জিনিস ওরা এখানে পুত্তা মুত্তা রাখছে, ওই বিভিন্ন মাটির হাড়ি, এটা ওইটা হাড্ডি উড্ডি অনেক কিছু এখানে পোতা আছে, ওই পুরানো ওই পোড়ানো লাকড়ি অনেক কিছু আছে ওই জায়গায়, মানে খোঁচাইলেই পাওয়া যায়। তো তুই যে কোনো একটা জিনিস ছুরিতে খোঁচায় আনবি। মহিউদ্দিন বলে যে আমি একা একা যে খোঁচা আনবো, আইন না কোথায় আনুম, কোথায় আনবো মানে আমরাও তোর লগে যাবো, তোরা কি লেগে যাবি, আমি তো আমার নিজের সাহস দেখাইতে যেতেছি। না না আমরা তোর লগে যাবো, মানে আমরা একসাথেই বাইরামু, তুই বাইরাবি অমুকরে নিয়ে, তার এক বন্ধুর কথা বলে ওরে নিয়ে বাইরাবি, বাইরে আসবি তুই আমার বাসায়, আমি অমুকরে নিয়ে মানে আরেকটা মোটরসাইকেলে আমু, আইসা আমরা সবাই ওই একটা চাতাল আছে, পুরান চাতাল, ওই এলাকার থেকে বেশ দূরে, ওই জায়গাটা একটা চাতালের মতো, মানে এটা একটা সময় হয়তো কোন একটা অংশ ছিল মন্দিরের, এখন এটা নাই, এখন পুরাপুরি ওই জায়গায় দেয়াল টেয়াল ধ্বংসাবশেষ, ওখানে বসে আমরা আড্ডা দেবো, আমরা তো সাহসী, আমরা তো তোর মতো ভীতু না। তো মহিউদ্দিন আলোচনাতে উঠে আমি তোরে কইছি ভীতু, আমি তোরে কইছি বেটা, না মানে তুই তো বেশি সাহসী, লেগে তুই যাবি আর আমরা কম সাহসী, আমরা ওখানে বসে থাকুম, তুই এখান থেকে যে কোনো একটা জিনিসের নাম করে দেখাবি, এই তো। আর মামা ডিস্টেন্স কিন্তু আছে, মানে তুমি যে আমাদের যাইবা তাও কিন্তু প্রায় 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো মহিউদ্দিনকে এটা কোনো ব্যাপার না, আমি তো কইছি যে আমি যাবো, অসুবিধা নাই। তো কবে যাবি? এই তো সামনের অমুক তারিখে অমাবস্যা। যাই হোক, তারা ডেট ঠিক করে ফেলে, মহিউদ্দিনও মোটামুটি ডিটারমাইন্ড সে যাবে।
তো ওই দিন তারা আড্ডা দিয়ে চলে যায় এবং তাদের মধ্যে চ্যালেঞ্জ ভাব, এরকম একটা অবস্থা। তো তার বন্ধুরা তার সাথে আড্ডা শেষে যাওয়ার সময় ওই বন্ধু যে নাকি চ্যালেঞ্জ লাগছে সে তার আবার বলে, দেখিস মামা, আমি কিন্তু এখনো টাইম দিলাম, যদি না হয় তাহলে কিন্তু এখনো পিছিয়ে যাইতে পারোস। মহিউদ্দিনের আরো রোগ চাপে, এটাতে আরো রোগ চাপে। সে বলে যে এটা দেখা যাবে, টাইম মতো সবই দেখা যাবে, বলে তারা চলে যায়। যাই হোক, এর মধ্যে 2-1 দিন তাদের আবার দেখা হয়, কিন্তু ওই দেখা যাচ্ছে যে মহিউদ্দিনের একটা মনে মনে রাগের মতো তৈরি হয়েছে তাদের প্রতি, যে ওরা তাকে এত মনে করতেছে কেন, আর সে আসলেই সাহসী, সে প্রমাণ করবে। তাদের আড্ডা ওই বিষয়ে জমতেছে না, এখন টোটালি ব্যাপারটা চলে গেছে ওই চ্যালেঞ্জে। যাই হোক, নির্দিষ্ট রাত চলে আসে যেদিন নাকি ওই তাদের এই চ্যালেঞ্জ নেওয়ার পালা। মহিউদ্দিন সারাদিনই বেশ ছিল, মানে কি বলে, টেন্সড হয়েছিল সারাদিন, বা তার মানে নার্ভ বেশ শক্ত হয়েছিল যে সে কখন যাবে, কি করবে, কিভাবে কি করবে চিন্তা করতেছে। সে বাসায় একটা তার এরকম চুরি ছিল, সেটাকে সে একটা ইসের মধ্যে পেঁচায় রাখছে, কোমরের মধ্যে নিয়ে যাবে রাতের বেলা। তার বাবার ড্রয়ার ঘেটে সে একটা ফ্ল্যাশ লাইট বের করছে, যেটা তার বাবার আগে ছিল। এটা একটা ছোট চিকন ফ্ল্যাশ লাইট, 2টা ডাবল ব্যাটারিতে চলে। ওইটারও সে 2টা ব্যাটারি কিনে লাগায় দেখছে যে আলো ভালো হয়, ওইটা নিয়ে রাখছে। এই মোটামুটি প্রিপারেশন, তার মোটরসাইকেল তো আছেই। তো সবকিছু রেডি করে সে বসে আছে, আজকে আর বাইরে যাচ্ছে না সন্ধ্যার পরে। তো তার মা এসে জিজ্ঞেস করছে সন্ধ্যার পর, কি রে তুই আজকে বেরোলি না? কি আজব ব্যাপার, যেহেতু ও তো বাইরে চলে যায় বিকালবেলা, বাইরে যাচ্ছে না। মা জিজ্ঞেস করছে বেরোলি না? বলে না, আজকে যাইতে ইচ্ছা করতেছে না, রাতের বেলা ফ্রেন্ডের সাথে দাওয়াত আছে। বলে কার সাথে দাওয়াত? তো সে ওই যে বন্ধুর সাথে যাবে তার কথা বলে, জমকের বাসায় দাওয়াত আছে। রাতের বেলা কিসের দাওয়াত? বলে আরে ওর চাচার বিয়ে ঠিক হয়েছে, এর জন্য খাওয়া দাওয়া হবে, যাইতে হবে ওইখানে, এখন এর জন্য এখন কিছু খাবো না, এখন বিরক্ত করো না। তার মাকে এটা বলে, তো তার মা একটু চিন্তা করে, ছেলে রাতের বেলা কই যাবে এরকম। তো দোয়া পড়ে ফু দিয়ে যায় ছেলেকে, আর বলে রাত্রেবেলা বাসার থেকে বেরোলে বাবা সবসময় দোয়া পড়ে বেরোবা। তার মা তাকে দোয়া শেখাইতে থাকে। তো সে খুব একটা মানে শোনে আর কি, মাকে তো আসলে ডিজার্টেড করতে পারে না, শুনে বলে আচ্ছা আচ্ছা পড়বো। তো তার মা তারপরও তাকে অনেকবার দোয়া পড়ে ফুটু দিয়ে তারপরে মা যায়। তো সে বসে থাকে, তার টাইম কাটতেছে না। মহিউদ্দিন অনেকক্ষণ চেষ্টা করে টিভি দেখতে, টিভিতে মানে তার পছন্দের কিছুই হইতেছে না। এক সময় সে এটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকে। সময় পার হচ্ছে না। এদিকে মহিউদ্দিনের মনের মধ্যে একটা প্রেসার তৈরি হচ্ছে, মানে সময় কাটছে না এবং চিন্তা করতেছে কি করবে, ওখানে গেলে কিভাবে হবে, সব চিন্তা ভাবনাগুলো মাথায় আসতেছে। তো তাদের আসলে বেরোনোর কথা রাত 11টার সময়। বাসায় যদিও বলছে আরো আগে বের হয়ে যাবে, কারণ বাসায় এত রাত বললে বেরোতে দিবে না। তো 11টার সময় তার বন্ধু রোমানের আসার কথা তার এখানে, এবং রোমানকে নিয়ে সে রওনা দিয়ে সে পৌঁছাবে তার বন্ধু আজাদ, যার সাথে তার এই বেট, আজাদের বাসায় গিয়ে আজাদ সহ তারা একসাথে চলে যাবে। আজাদের সাথে আরো একটা বন্ধু থাকবে এবং তারা সবাই মিলে যাবে সেই যে পুরনো মন্দিরের চাতালের কাছে। ওইখানে গিয়ে ওদেরকে নামিয়ে মহিউদ্দিন একা মোটরসাইকেল নিয়ে চলে আসবে সেই পুরনো শ্মশানে। এবং সেখানে কিন্তু সেই শ্মশানের একদম কাছে কিন্তু মোটরসাইকেল নেওয়া যায় না, রাস্তার পাশে মোটরসাইকেল পার্ক করে তাকে হেঁটে যেতে হবে। তো এইসব চিন্তা ভাবনা তার মাথায় আছে, এর জন্য তার মাথাগুলো কাজ করতেছে না। চিন্তা করতেছে কখন আসবে, রোমান আসলে যদি একটু আগে আসতো কথা বলতে পারতাম। তো যাই হোক, এক সময় সে দেখলো, ঘড়ির দিক তাকায় থাকতে টায়ার্ড হয়ে সে দেখলো যে এক সময় 11টা বেজে গেল, কিন্তু রোমানের তখনও দেখা নাই। তো ওটা খুব মানে মন মেজাজ খারাপ হয়ে গেল মহিউদ্দিনের। সে চিন্তা করলো যে ওরা কি আমার সাথে ইয়ার্কি করতেছে, মানে তখনকার সময় তো আসলে সেল ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, আর তার বন্ধু রোমানের বাড়িতে ল্যান্ড ফোনও নাই। সে যে একটা ফোন করবে, মানে তার পাশে কিন্তু ফোন ছিল, কিন্তু সে ফোন করে যে রোমানকে পাবে সেটা হবে না। তো যাই হোক, সে একেবারে 11:15 পর্যন্ত দেখলো যে না, আসলে এখন আসলে ওয়েট করে লাভ নাই, আমি একাই বের হয়ে আজাদের বাসায় চলে যাই। তো সে যে বাইরে এলো বাসার থেকে, আস্তে করে সবকিছু, তার চাবি, তার ফ্ল্যাশ লাইট, এগুলো নিয়ে ছোট্ট একটা ব্যাগ নিছে, ব্যাগের মধ্যে এগুলো রাখছে, আর সেই চুরিটাও রাখছে ব্যাগের ভিতরে রেখে সে আস্তে করে বেরিয়েছে। বের হয়ে চুপি তার মোটর বাইকটাকে বের করে সে রাস্তায় নিয়ে আসলো, যে বাসায় যাতে না বুঝে যে সেই 11:15টার পরে বেরোচ্ছে। তো রাস্তায় যখন বেরোচ্ছে, রাস্তায় তখন একেবারে নিশ্চুপ। তাদের যে এলাকা, সেই এলাকার মধ্যেও মানে একদম শব্দ নাই, ঝিঝি পোকা ডাকতেছে ঝিঝি করে, মানে উপশহর, মানে এটা কিন্তু আসলে শহর না, একদম উপশহর। সেখানেও কিন্তু অনেক গাছপালা, অনেক প্রাকৃতিক একটা এনভায়রনমেন্ট। এবং এর মাঝে এই রাত 11:15টার পরে সে যখন মোটরসাইকেলটি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া করাইছে, তখন দেখতেছে 11:30 বাজে। 11:30 মানে ভীষণ রাত সেখানে।
তো সে চিন্তা করলো এখন মোটরসাইকেল স্টার্ট দিলেও কিন্তু বাসায় শব্দ পাবে কেন এত নিশুতির মধ্যে। তো সে মোটরসাইকেলটা ঠেলে নিয়ে আরো সামনে নিয়ে গেল তাদের ওই রাস্তার মাথায়। তো সেখানে যে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করতেছিল যে রোমান যদি আসে। তো সে 2-3বার কিক দিল, স্টার্ট হয়ে গেল মোটরসাইকেল। তো সে উঠে বসে চিন্তা করতেছে যে আমি কি আর কিছুক্ষণ ওয়েট করবো। এই মন এরকম করতে করতে সে কিন্তু আরো 10-15 মিনিট ওয়েট করে, তখন অলরেডি 12:15 মানে 12:15 বেজে যায়। তো চিন্তা করে যে না আর ওয়েট করা চলে না, রোমান মনে হয় আসবে না। তো সে রওনা দেয় আজাদের বাড়ির দিকে। তো যাচ্ছে, রাস্তাঘাট একদম ফাঁকা, কারণ সে যে রাস্তা দিয়ে আজাদের বাড়ি যেত সেটা হচ্ছে একেবারেই মানে উপশহরের একদম রাস্তা, নীরব রাস্তা, সেটা দিয়ে যাচ্ছে। দুই পাশে বড় বড় গাছ, অনেক পুরনো গাছ তাদের ওইখানে, এবং গাছের ডালপালা একদম মেলে আছে উপরে। রাস্তা মোটামুটি পিচ ঢালা, এবং সেখানে রাস্তাটা অনেক পুরনো পিচ ঢালা, রাস্তা একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, এটার উপর দিয়ে চালায় যাচ্ছে। তো যেতে 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 সে যখন রোমানদের বাসায় পৌঁছায়, এরকম নীরব রাস্তা দিয়ে গেল, তার 12:01 বেজে যায় রোমানদের ওইখানে। 12:01 বাজে রোমানের বাসায় যখন গেছে, দেখতেছে পুরা বাতি নিভানো, রোমানদের দোতলা বাসা এবং পুরোটাই বাতি নিভানো, চাঁদের আলো পড়ছে, এবং তাদের ওইখানে একটা বাগান বিলাসের গাছ, সেটা ফুলগুলো মনে হয় চাঁদের আলোতে ঝকমক করতেছে আরো। এখন ব্যাপার হচ্ছে যে সে তো ডাকতে পারবে না এখান থেকে, নিচে যে দারোয়ান সেও মনে হয় ঘুমায় গেছে, মানে একদম অন্ধকার বাসা, ডিপ ব্ল্যাক। তো সে তখন চিন্তা করলো একটু, মহিউদ্দিন তখন একটু কনফিউশনে পড়ে গেল যে সে কি আসলেই যাবে নাকি সে ফিরে চলে যাবে, মানে একটা ডিলেমার মধ্যে পড়ছে সে। চিন্তা করতে করতে সে চিন্তা করলো যে আচ্ছা যাই, আমি যাই, গিয়ে দেখি ওই চাতালের কাছে আগে যাই, ওইখানে কি আজাদটা চলে গেছে কিনা। তো সে আস্তে আস্তে মোটরসাইকেল চালায় চালায় চাতালের দিকে যাচ্ছে। এখন চাতালের দিকে যেতে গেলে আরেকটা রাস্তা ধরতে হয়, এটা ঘুরে গিয়ে ওই নদীর পাড় ঘেঁষে যাবে। তো সেই রাস্তা ধরে সে যাচ্ছে, রাতে কোনো যানবাহন নাই, একদম নিশ্চুপ নিশুতি রাস্তার, যেখানে তার হেডলাইট পড়তেছে ইয়েলোইশ কালারের, তখনকার গোল হেডলাইট, এবং আলো একদম ডিরেক্ট করা, সুতরাং মোটরসাইকেলের যে অল্টারনেটর সেটার সাথে ওঠানামা করে আলো, যখন সে এখান থেকে তার অ্যাক্সেলারেশন বাড়ায় তখন আলো বাড়ে, কমালে কমে যায় এবং কাঁপে আলোটা। তো এইভাবে করতে করতে সে একসময় দূরে চাতালের ওই অংশটা দেখতে পেল যে এই পাশে বাঁক নিয়ে চলে গেছে, মানে গাছগাছালির মধ্যে দিয়ে ঘাস, ওদিকে মাঝখানে চাতালের যে একটা ইসের মতো ডোমের মতো এটা দেখতে পেল। কেমন যেন একটু ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে। তো যাই হোক, মহিউদ্দিন তারপরও চিন্তা না করে মোটরসাইকেল নিয়ে চলে আসলো। একদম কাছাকাছি এনে যখন দাঁড়ালো, সে ওখানে কোনো মোটরসাইকেল দেখলো না। তো তার বন্ধু কিন্তু যদি আসে আজাদ, তারও কিন্তু মোটরসাইকেল থাকবে ওখানে, মোটরসাইকেল নাই। তো সে একটু ভিতরে ভিতরে একদম মুশড়ায় গেল, চিন্তা করলো যে এটা কেমন হলো, ও আসলো না। তো তখন নিজেই চিন্তা করতেছে আমি কি ভয় পাই, আমি যদি ভয় পাই তাহলে তো আমার এই চ্যালেঞ্জে লাগা উচিত না, এখানে তো মানে চ্যালেঞ্জ থাকা উচিত না এখানে, কেন আমি তাহলে ভয় পাইতেছি, কিসের ভয়, আমি তোদের সাথে চ্যালেঞ্জ করেই আসছি। তো তারপরে চিন্তা করলো যে আমি এখান থেকে নেমে একটু চাতালের ওইখানে গিয়ে দেখি ওরা আছে কিনা। তো সে মোটরসাইকেলটাকে রাখলো, মোটরসাইকেলের সাউন্ডটা যে হচ্ছে এটাই অনেক জোরে মনে হইতেছে, বেশ লাউড একটা শব্দ, মানে মনে হচ্ছে যে এই শব্দটাই চারিদিক কঙ্কর করে ফেলবে, এরকম একটা শব্দ, ডাক 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 ডাক। তো সে যখন এটা বন্ধ করলো মোটরসাইকেলটা, তখন হঠাৎ করে মনে হলো যে একদম মানে নিঃশব্দটা চেপে ধরছে চারিদিক থেকে, এরকম একটা অবস্থা। এবং তার কাছে মনে হলো যে মানে একটা প্রাণের যে আরেকটা চিহ্ন, এই মোটরসাইকেলের সাউন্ডটা বা মোটরসাইকেলের যে ইঞ্জিনের শব্দটা তার কাছে মনে হচ্ছিল এটা একটা লাইভ জিনিস, মানে তার সাথে আছে। এখন মনে হচ্ছে যে সে পুরাই একা, এখানে কেউ নাই, নিস্তব্ধ চারিপাশ। তো সে বেশ ভয় পাইছে, কিন্তু মহিউদ্দিন বেশ ভয় পেল। সে চাবিটা খুলে আস্তে আস্তে হেঁটে হেঁটে সে গেল ওই ইসের মধ্যে দিয়ে ঢুকলো, পাশে এখানে এরকম ভেড়ার মতো আছে, ওই পাশে ঢুকে গেল ভিতরে। হেঁটে সে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে চাতালের দিকে, তার দেখার ইচ্ছা তার বন্ধুরা ওইখানে আছে কিনা। তো সে আস্তে আস্তে হেঁটে একদম চাতালের কাছে গেছে, যে দেখতেছে একদম খাকা করতেছে। ওই চাতালটা চারিদিকে খোলা, এরকম দরজার মতো করা, এবং উপরে একটা ডোমের মতো আছে, আর একেবারে পানির পাশে। তো ওইখানে গিয়ে এসে দেখতেছে না, ওখানে কেউ নাই, খা খা করতেছে জায়গাটা, কেমন জানি। তো এই জায়গাটা কেন বানাইছিল তার আদৌ কোনো আইডিয়া নাই। হতে পারে একটা সময় হয়তো এটা কোনো মন্দিরের অংশ ছিল, এখন হয়তো ভগ্নাংশ, এখন কিছুই নাই এখানে। তো যাই হোক, সে ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, এবং তার ভয় লাগতেছে কেমন জানি, বাতাসটা ঠান্ডা ঠান্ডা, বসন্তের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে। যাই হোক, সে ওখান থেকে হেঁটে বেরোলো, বেরোয় চিন্তা করলো আমি যেহেতু এখানে আসছি আর বেরোইছি, আমি ঠিক ওখানে যাবো। আমার সাথে মনে হয় ওরা এটা একটা গেম খেলছে, ফাইজলামি করছে, যে আমাকে এরকম বের করবে, করে ওরা যাবে না, আমাকে মনে করছে ভীতু, আমি হয়তো যাবো না, বা সামথিং লাইক দ্যাট, বা
তারা এটার কোনো পার্ট হইতে চাইতেছে না বা আমার নিয়ে মজা নিবে। আমি ঠিকই যাবো ওইখানে, আমি যে ওখান থেকে মাটি খুঁড়বো, খুঁড়ে আমি যদি নাও পাই মানে কোনো কিছু, আমি খুঁজা বের করবো ওইখান থেকে, মানে সেটা মানে কিছু একটা ওখান থেকে সে বের করবেই। এটা সে মনে মনে ডিটারমাইন্ড হয়ে ওখান থেকে হাঁটা দিল, তার রাগ উঠে গেছে, জিদ উঠছে। হাঁটতে হাঁটতে সে চলে আসলো মোটরসাইকেলের কাছে, সে মোটরসাইকেলটা স্টার্ট দিল কিক করে কয়েকবার। স্টার্ট হওয়ার পর সে মোটরসাইকেল নিয়ে রওনা দিল সামনে। তো জানি যে রাস্তাটা কোন দিকে। তো বেশ খানিকটা এগিয়ে সে যখন নাকি ডানে মোড় নিয়ে ঢুকছে, মানে মূল যে রাস্তাটা চলে গেছে পুরনো শ্মশানের দিকে, ওদিকে যেতে, তো গিয়ে দেখতেছে ওইখানে কিন্তু আর ওই পিচ ঢালা রাস্তা নাই। রাস্তা মানে মাটিতেই করা, ভাঙাচোরা, আগে ইট সোয়ালিং ছিল, ওগুলো ভেঙে গেছে। ওইটার উপর দিয়ে সে যাওয়া শুরু করলো, মোটরসাইকেল বেশ ঝাঁকি খেতে খেতে যাচ্ছে, হ্যাঁ, এবং ধুলা উঠতেছে চাক্কা থেকে। এবং এই জায়গায় বাঁ পাশটা পুরোপুরি জংলা টাইপের। এখানে মনে হইতেছে যে বাঁ পাশ থেকে যে কোনো সময় শিয়াল টিয়াল বেরোয় আসবে, সাপখোপও থাকতে পারে, গাছের বড় বড় ডাল এদিকে চলে আসছে। আর ডান দিকে মানে পানি, সামনে যে ডান দিকে পানির এই পাশ থেকে শুরু হলো আবার কিছু গাছপালা, আর সেই গাছপালা পার হয়ে কিন্তু বেশ খানিকটা ফাঁকা জায়গা বেরিয়ে আসলো। এবং এই ফাঁকা জায়গা দেখেই মহিউদ্দিন বুঝতে পারলো যে সামনেই শুরু হয়ে গেছে সেই পুরনো শ্মশানের জায়গাটা। তো সে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে সামনে, এবং তার হেডলাইট পড়তেছে শুধু সামনে, ডানের ফাঁকা জায়গাটা হালকাই দেখা যাচ্ছে। তো একসময় সে বুঝলো যে আমার কোথাও এখানে মোটরসাইকেল রেখে ঢুকতে হবে ডানে। তো সে মোটরসাইকেলটা ডানে রাখলো, আস্তে করে পাশে এনে তার সে কমপ্লিট স্টপে গেল, তারপর স্টার্ট বন্ধ করে দিল। সেই আগের মতোই পুরা নিঃসঙ্গতা পেয়ে বসলো। তার কাছে মনে হলো যে আসলে সেই একমাত্র মানুষ সেখানে আছে। আর প্রচন্ড ঝিঝি পোকার শব্দ, রাতের নৈশব্দ। তো সে বাইকটাকে রেখে স্ট্যান্ডে দিয়ে সে আস্তে করে হেঁটে নামলো, ওখান থেকে হেঁটে ঢুকে গেল ওই জায়গা, ফাঁকা জায়গাটার ভেতরে। তো ফাঁকা জায়গা ধরে সে হেঁটে চলতেছে নদীর দিকে। এটা কিন্তু আকাশের আলোতে হাঁটতেছে সে, মানে অন্ধকারের মধ্যে কিন্তু আকাশের একটা আলো থাকে। তো সেই আকাশের আলোতে বোঝা যাচ্ছে নদীটার সামনের অংশটা, আর এই পাশের যে গাছগাছালিগুলো আছে এগুলো পুরো ডার্ক হয়ে আছে, ওগুলো দেখা যাচ্ছে না। এবং এর মাঝে 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 দেখা যাচ্ছে জোনাকি উঠতেছে, এবং জোনাকির আলো মানে খুব বেশি ঘন হয়ে না, কিছু জোনাকি উড়ে উড়ে যাচ্ছে। এই অবস্থায় হাঁটতে হাঁটতে সে সামনের দিকে যাচ্ছে। তো চিন্তা করলো ফ্ল্যাশ লাইটটা বের করবে কিনা। তো ফ্ল্যাশ লাইট বের করার আগে চিন্তা করলো যে আমাকে বুঝতে হবে যে এখানে গাছটা কোথায়। এখানে কিন্তু সেই বড় বট গাছ থাকার কথা, তার বন্ধুরা বলে দিছিল যে বড় বট গাছটা আছে এখানে, এবং এই বট গাছটা বেশ পুরনো বট গাছ, এটা বেশ পুরনো, বেশ চওড়া, মানে এটা মনে করে 3-4টা মানুষ লাগবে বেড় পেতে। এবং তার একটা অংশ নেমে গেছে পানিতে নেমে গেছে। এবং এই বট গাছের নিচেই নাকি যারা আসতো আর কি, তান্ত্রিক বা অঘরী যারা আসতো, তারা এখানে এসেই অনেক রকম রিচুয়াল করতো। তো ওইখানেই নাকি ওই জিনিসপত্র পুঁতে রাখা আছে অনেক কিছু। তো সে চিন্তা করতেছে বট গাছটা কোথায়। এই চিন্তা করতে করতে মহিউদ্দিন চিন্তা করলো তার ব্যাগের থেকে সে হাত দিয়ে নেওয়া হবে। তো ব্যাগের মধ্যে হাত দিলে একটু ভয়ও লাগতেছে, বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, কেন মনে হচ্ছে পুরো জায়গাটায় কিছু নাই। এবং এই অন্ধকারের মধ্যে এই পানির মধ্যে যে মাঝে মাঝে বাতাস লেগে একটা ঠান্ডা আবহাওয়া তৈরি হইতেছে সেটা সে বুঝতেছে। তো সে তার ব্যাগ ঘেটে বের করলো ফ্ল্যাশ লাইটটা, সাথে ছুরিটা, দুইটাই বের করলো। ছুরিটা নিয়ে সে কোমরে বেল্টের সাথে গুজে রাখলো, আটকায় আছে আর কি, যেহেতু ছুরির এই পাশটা একটু মোটা, ওইটা তার বেল্টের সাথে আটকায় গেল। আর ফ্ল্যাশ লাইটটা হাতে নিয়ে সে মেরে দেখলো যে হ্যাঁ আলো পড়ে সামনে। যেখানে আলো পড়ে জায়গাটা একটু অন্যরকম লাগে। তো চিন্তা করলো এর থেকে রাতের এই আকাশের আলোতে হাঁটাই বেটার। তো সে দূরে একবার আলো মারলো, মানে একদম সোজাসুজি না মেরে সাইড করে। ওইখানে গিয়ে দূরে অবয়ব দেখলো, বিশাল বট গাছের অবয়ব। তো যাই হোক, এই ছিল মোস্তফা চৌধুরীর পাঠানো কাহিনী। আমি আমার মতো করে শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। তো চলুন ঘটনাতে চলে যাই। শহরের ফ্ল্যাটগুলো দিনের আলোতে যতটা স্বাভাবিক, রাত নামলে ততটাই অন্যরকম। কংক্রিটের দেয়াল, বন্ধ জানালা আর নীরব বারান্দাগুলো যেন তখন নিজেই নিজের গল্প বলতে শুরু করে। ঢাকার এই পুরনো এলাকায় এমনই একটি 8তলা ভবনের 7 তলায় থাকে নীলা। চাকরিজীবী মেয়ে, একাই থাকে। মানুষজনের ভিড় পছন্দ করে না। দিনের বেলা অফিস করে, রাত হলে ঘরে ফিরে চুপচাপ থাকে, মানে ঘরে ফিরে। এটাই তার রুটিন, এটাই তার জীবন। ফ্ল্যাটটা সে পেয়েছিল অদ্ভুত সস্তায়। ব্রোকার ছিল বলে
ব্রোকার বলেছিল, আপু বাসাটা একটু পুরনো তাই ভাড়া কম। নীলা প্রশ্ন করেনি আর কিছু। শহরে কম ভাড়ার বাসা মানেই আশীর্বাদ। সবচেয়ে অদ্ভুত জিনিসটা ছিল বেডরুমের আয়নাটা। পুরো দেয়াল জুড়ে লম্বা ফ্রেমবিহীন আয়না। আগের ভাড়াটিয়া রেখে গেছে বলে মালিক তুলতে দেয়নি। নীলা প্রথম দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে একটু থমকে গিয়েছিল। আলো ঠিকঠাক পড়লে আয়নার ভেতর তার চোখ দুটো যেন একটু বেশি গভীর দেখা যায়। সে তখন হাস্যকর ভেবে মাথা ঝাঁকিয়ে চলে যায়। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু সপ্তম রাত থেকে সমস্যা শুরু হয়। রাত প্রায় 12টা। নীলা বেডে শুয়ে ফোন স্ক্রল করছিল। হঠাৎ মনে হলো কেউ যেন নিঃশ্বাস ফেলছে, তাও আবার খুব কাছে থেকে। ঘরটা বন্ধ, জানালাও আটকানো। সে উঠে বসে চারপাশ তাকালো, কোথাও কিছুই নেই। কিন্তু আয়নার দিকে তাকাতেই বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়নায় সে নিজেকে দেখছে ঠিকই, কিন্তু প্রতিচ্ছবিটা নড়ছে না। নীলা হাত তুললো, আয়নার ভেতরে নীলা হাত তুললো না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আয়নার ভেতরের প্রতিচ্ছবি ধীরে ধীরে হাসলো। নীলার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, চোখের পাতা নড়লো না, শরীর জমে বরফ। আয়নার ভেতরের মেয়েটা তার মতোই দেখতে, কিন্তু চোখে কিছু নেই, একদম ফাঁকা। সেই ফাঁকা চোখে তাকিয়েই সে ফিসফিস করে বলল, শেষমেশ তুমি আমাকে দেখলে। পরের মুহূর্তে আলো নিভে গেল। যখন আবার আলো জ্বলে উঠল, নীলা মেঝেতে পড়ে আছে, ঘামে ভেজা শরীর, বুক ধড়ফড় করেছে। সে দৌড়ে সুইচ অন করে আয়নার সামনে গেল। স্বাভাবিক প্রতিচ্ছবি, কিছুই হয়নি। এই ভেবে নিজেকে বুঝালো, হয়তো ঘুমের ঘোর, নয়তো বা ক্লান্তি। কিন্তু আয়নাটা সেই রাত থেকে তাকে ছাড়লো না। প্রতিদিন রাতে সে আয়নার ভেতর কিছু না কিছু দেখতে পেত। কখনো নিজের পিছনে একটা ছায়া, কখনো এমন এক মুখ যার চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা কালো। আর কখনো নিজেরই আরেকটা রূপ, যে নীলার দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলে। তুমি কি জানো, আয়না মিথ্যা বলে না। ওটা শুধু যা লুকিয়ে রাখে সেটাই দেখায়। নীলা কাউকে কিছু বলেনি। শহরের মানুষ এসব বিশ্বাস করে না। অফিসে মন বসে না, রাতে ঘুম হয় না, চোখের নিচে কালো দাগ। এক রাতে সাহস করে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, তুমি কে? আয়নার ভেতরের মুখটা তখন ধীরে ধীরে বদলে গেল। নীলার মুখ গলে গিয়ে অন্য এক মেয়ের মুখ ফুটে উঠল। চুল এলোমেলো, চোখ দুটা রক্তাক্ত। আমি ছিলাম এই ঘরের আগের বাসিন্দা। মেয়েটার কণ্ঠে রাগ নেই, দুঃখ নেই, শুধু শূন্যতা। সে জানালো, এই আয়নাটা কোনো সাধারণ আয়না নয়। শহরের এক পুরনো বাড়ি ভাঙার সময় এটা পাওয়া যায়। যে আয়নায় মানুষ শুধু নিজের চেহারা দেখে না, নিজের ভয়, অপরাধ আর চাপা ইচ্ছেগুলোও দেখে। আমি এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সত্য দেখছিলাম, মেয়েটা বলল, আর সেই সত্য আমাকে বাঁচতে দেয়নি। নীলার মাথার ভেতর হাজার প্রশ্ন। তুমি মারা গেছো? আয়নার ভেতর ঠোঁট বাঁকা হাসি। মরার বেঁচে থাকার পার্থক্য শুধু শরীরে, আত্মা আয়নার ভেতর আটকে থাকে। তারপর আয়নার গায়ে হাত ঠেকিয়ে মেয়েটা বলল, এখন তোমার পালা। পরদিন নীলা ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নিল, অফিস থেকে ছুটি নিল। মালিককে ফোন করলো। মালিক অস্বাভাবিক শান্ত গলায় বলল,
আপনি কি আয়নাটা দেখেছেন? নীলার বুক কেঁপে উঠল। মানে এ আয়না যারা দেখে তারা কেউ বেশি দিন থাকে না, মালিক বলল। কিন্তু আয়নাটা কেউ ভাঙতে পারে না। নীলা আর কথা শোনেনি, ফোন কেটে দিয়ে জিনিসপত্র গুছাতে শুরু করলো। কিন্তু যতই গুছায় আয়নাটা যেন ঘরের মাঝখানে আরো বড় হয়ে উঠছে। শেষ রাতে সে শেষবারের মতো আয়নার দিকে তাকালো। আয়নার ভেতরে সে নেই, আছে সে আগের মেয়েটা, আর তার পিছনে আরো অনেকে, অসংখ্য মুখ। সবার চোখ ফাঁকা, সবাই একসাথে ফিসফিস করছে, থেকে যাও, তুমি আমাদের মতো হবে। নীলা চিৎকার করতে চাইল, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আয়নার ভেতর থেকে এক হাত বেরিয়ে এলো, ঠান্ডা শক্ত কবজি চেপে ধরল। মুহূর্তের মধ্যে ঘরটা অন্ধকার। পরদিন সকালে দারোয়ান দেখলো ফ্ল্যাটের দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই, শুধু বেডরুম। আয়নাটার সামনে মেঝেতে পড়ে আছে একটা ব্যাগ, আর আয়নায় দেখা যাচ্ছে একজন নতুন মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয়, মুখে প্রশ্ন। ঠিক তখনই সে আয়নাটা ভেতর থেকে ফিস ফিস করে বলল, শেষমেশ তুমিও আমাকে দেখলে। তো এই ছিল আমার ঘটনা। সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আমাদের ঘটনা শোনেন। আমরা প্রতিনিয়ত লং ফুটি থেকে আফরান ভাইয়ের ঘটনা সামনে রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের বাবু ভাইয়া, ডক্টর আরিফ ভাইয়া, হাফিজ মঈনুদ্দিন ভাইয়া সহ আরো অনেক ভৌতিক আর্টিস্ট যারা আছে তারা ঘটনা বলে, আমরা তাদের ঘটনা একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের নতুন নতুন ঘটনাগুলো উপহার দেওয়ার চেষ্টা করছি। যারা ভূত এফএমকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে চান বা দীর্ঘ সময় ধরে এই ভূত এফএমকে আপনারা চালিয়ে দিতে চান, আমরা বলবো আপনাদের একটু কষ্ট করে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে। আমাদের ঘটনা যেগুলো স্টকে ছিল এগুলো অনেকেই অনেক কিছু পছন্দ করছে, অনেকেই পছন্দ করছে না, কারণ বাস্তব ঘটনাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা বাস্তব ঘটনা যাদের সাথে যারা শিকার হয়েছেন বা এইরকম ঘটনা যারা জানেন, শোনানোর ইচ্ছা আছে, জোর করছি না, যাদের সাথে যাদের ঘটে গেছে এমন ঘটনা, বা অনেকে থাকে না যে আপনার বাবার সাথে হয়তো বা কোনো প্রাচীন আমলে বা দাদুর সাথে সেই আমলে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে ঘটনা, সেই ঘটনাগুলো শেয়ার করেছে বা সেই ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছে। এইরকম ঘটনা যদি জানা থাকে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, কারণ আমাদের যে লিজেনার্স তারা তো ভূত ফিল্ম শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে প্রতিদিন রাত 10টায়। কোনো দিন যদি আমার ঘটনা দেওয়া লেট হচ্ছে, এইরকম যদি যারা বুঝে তাহলে তারা আগের ভিডিওতে কমেন্ট করে বলে, ভাই অপেক্ষা করছি, ঘটনা কখন আসবে। এই বিষয়গুলো আসলে তো এমনি দিনেই হয় না। এই মানুষগুলো আমাকে চিনছে যে সাইদ ভাইয়া এই লং ভূত ফিল্মের ঘটনা ছাড়ছে, এইভাবেই তো প্রতিদিন শোনার মাধ্যমে তো আমি পরিচিত হচ্ছি। এমনও আছে প্রবাসী ভাইয়েরা আছে, দিলীপনাথ ভাই, আশিস কুমার ভাই, আশিক ভাই, সাকিব ভাই, অনেকেই অনেক জায়গা থেকে আমাদের কমেন্ট করছেন যে ভাই আপনাদের এপিসোডগুলো ভালো লাগে। আপনাদের মানে বেসিক্যালি আমাকে এইভাবে বলেছে যে ভাই আপনি যেই ভিডিওতে আপনার ফেস থাকে ওই ঘটনা আমি শুনি, কেননা দেখেন আপনি যেখানে থাকেন আপনার বাছাই করা সিস্টেমেটিক্যালি যে বাছাই করেন ঘটনাগুলো, তার নাকি খুব বেশি ভালো লাগে। যাই হোক, দিলীপনাথ ভাইয়া এবং আশিকুর রহমান আশিক ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পজিটিভ কমেন্ট করার জন্য। প্রতিনিয়ত আমি থাকছি আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে রাত 10টায়। দেখা হবে আগামীকাল। আমি একটু অসুস্থ, তারপরে ঘটনা বানাচ্ছি, আরো ভালো ঘটনা দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল রাত 10টায় নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।